ঠিক আছে স্যার, আজকে আমরা আলোচনা করতেছি লেকচার 4 এর মোস্ট ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। যেই অংশটা আলোচনা করব আমরা লেকচারের একদম শেষে। সো সেই পর্যন্ত আমি বলবো যে যে স্টুডেন্টরা তোমরা এখন আমার কথা শুনতেছো, যদি কোনো কারণে লগ আউট হয়ে যাও, প্লিজ লাস্টের টপিকটা যেন অন্তত সবাই খেয়াল করি, কারণ সমন্বয় দাখিলাটা একটু প্রবলেমেটিক মনে হয় স্টুডেন্টদের কাছে, সেজন্য বলছি। কিন্তু শুরুতে থিওরিটিক্যাল বিষয়টা আলোচনা করব যাতে সবাই, এবং যদি এমন হয় যে কেউ ক্লাসে জয়েন করে নাই, তো তারাও ক্লাসে জয়েন করে ফেলবে, যাতে তারা লাস্টের টপিকটা আমার ক্লাসটা পেয়ে যায়। কিন্তু শুরুর দিকে মোটামুটি সহজ একটা টপিক রয়েছে, হিসাব চক্র নিয়ে আলোচনা করব আমরা এখন। স্যার, হিসাব চক্র বলতে আমরা কি বুঝি? তো বিষয়টা হচ্ছে স্যার, আমরা যখন হিসাব চক্র নিয়ে কথা বলতেছি, হিসাব বিজ্ঞানের কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। হ্যাঁ স্যার, এই কাজটাকে বলা হচ্ছে চক্র। এখন হিসাব চক্র থেকে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে আমরা একটু দেখে, এই টপিকটা একটু দেখেই তারপর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা সলভ করবো ইনশাআল্লাহ। স্যার, হিসাব চক্রের দুইটা আমরা চিন্তা করব, দুইটা চক্র চিন্তা করব। একটা হচ্ছে আমেরিকান হিসাব চক্র, আর একটা হচ্ছে স্যার ব্রিটিশ হিসাব চক্র। তো আমেরিকান হিসাব চক্রের যে আবশ্যিক ধাপ সমূহ, অর্থাৎ এই 9টা ধাপ সবগুলোই আবশ্যিক ধাপ, এটা কোনো ঐচ্ছিক ধাপ নয়। ঠিক আছে স্যার, এই 9টা ধাপই হচ্ছে আমাদের জন্য আবশ্যিক ধাপ, অর্থাৎ করতেই হবে একটা প্রতিষ্ঠানকে। কোন কোন বিষয়গুলো করতেই হবে একটা প্রতিষ্ঠানকে? অর্থাৎ প্রতিষ্ঠানে লেনদেন বিশ্লেষণ, অর্থাৎ হিসাব চক্রের প্রথম ধাপ, এই ধাপটা অবশ্যই করতে হবে, আবশ্যিক ধাপ এটা। লেনদেনকে বিশ্লেষণ করতে হবে, লেনদেন জাবেদা ভুক্তকরণ করতে হবে। অর্থাৎ স্যার ছোট করে যদি মনে রাখার চেষ্টা করি, শুধু জাবেদা কথাটা মনে রাখবো, লেনদেন বিশ্লেষণ, জাবেদা, তারপর মনে রাখবো এতটুকু, খতিয়ান। সহজে মনে রাখার জন্য এটা বলতেছি স্যার, বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা। অর্থাৎ এই টার্মগুলা যেহেতু আমরা এইচএসসি তে, হ্যাঁ, কার্যপত্রে যখন করেছি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে, তো ওই অংশটুকুতে কিন্তু আমরা অধিকাংশ স্টুডেন্টরা এই বিষয়গুলো নিয়ে জানি, আমরা শুনে এসেছি। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে তোমরা এই হিসাব চক্রের ধাপগুলোকে সহজে মনে রাখার জন্য এই ইয়াটা চিন্তা করো যে স্যার বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী, ইভেন সমাপনী দাখিলা, এই প্রত্যেকটা আইটেমই আমরা এইচএসসি তে কার্যপত্রে পেয়েছি, প্রত্যেকটা আইটেম। তার মানে এইটা আমাদের মুখস্থ অলরেডি আছে স্যার। যারা এখনো মুখস্থ নাই, এটা একটু 2-3 বার মুখে মুখে আমার সাথে বলো, মুখস্থ হয়ে যাবে। লেনদেন বিশ্লেষণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় দাখিলা, সমন্বিত রেওয়ামিল, আর্থিক বিবরণী এবং সমাপনী দাখিলা। এখন স্যার এখানে একটা বিষয় আছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করে দেই। 8 নম্বর পয়েন্টে রয়েছে সমাপনী দাখিলা। স্যার সমাপনী দাখিলাতে কি বন্ধ করা হয়? সমাপনী দাখিলাতে আয় ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করা হয়। এটা তোমাদের সামনে যদি লেকচার শিট থাকে তো লিখে রাখতে পারো সমাপনী দাখিলার পাশে, যে আয় ব্যয় বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। আয় ব্যয় আর একটা পয়েন্ট আছে এক্সেপশনাল, সেটা হচ্ছে উত্তোলন। এই 3টা পয়েন্টকে বন্ধ করতে হয়, আয় ব্যয় উত্তোলনকে বন্ধ করা হয়। স্যার এই একটা টপিক দিয়ে কিন্তু আমি আরেকটা টপিকও পড়াই ফেলবো, তো এই জিনিসগুলো বুঝতে হবে যে 8 নাম্বার ধাপে এসে আমার আয় ব্যয় বন্ধ হয়ে গেছে। তাহলে একটা প্রতিষ্ঠানে যদি আয় ব্যয় বাচক হিসাবগুলো বন্ধ হয়, তাহলে আর কিন্তু হিসাব রয়েছে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, এই 3 ধরনের হিসাব রয়েছে, যেটা স্যার আমরা 9 নাম্বারের পাশে লিখতে পারবো। 9 নাম্বার পাশে বলতেছে সমাপনী পরবর্তী রেওয়ামিল। এই কথাটা মনে রাখতে হবে স্যার, সমাপনী পরবর্তী রেওয়ামিল, অর্থাৎ আমরা সমাপনী দাখিলা দেওয়ার পরের রেওয়ামিল। সমাপনী দাখিলা দিছি মানে কি স্যার, আমাদের আয় ব্যয় বাচক হিসাবগুলো বন্ধ হয়ে গেছে, তারপরের একটা রেওয়ামিল দিচ্ছি আমরা, সমাপনী পরবর্তী রেওয়ামিল। তার মানে স্যার সমাপনী পরবর্তী রেওয়ামিলে কোন হিসাবগুলো পাওয়া যাবে এটা খেয়াল রাখতে হবে স্যার। সেটা হচ্ছে স্যার, ঠিক আছে স্যার, সেটা হচ্ছে সম্পদ, লিখে রাখবো স্যার আমরা, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব পাওয়া যাবে। এই 3টা আইটেম স্যার, এখান থেকে কিন্তু ভার্সিটি কোশ্চেন, ট্রিকি কোশ্চেন আসে যে সমাপনী পরবর্তী রেওয়ামিলে কোনটি পাওয়া যায়, অর্থাৎ সমাপনী দাখিলা দেওয়ার পরে কোন হিসাবটা পাওয়া যাবে স্যার? পাওয়া যাবে হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে এরকম, আমরা একটু পরেই দেখবো ইনশাআল্লাহ। স্যার সমাপনী দাখিলা দিলাম, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এখন শুধু থাকবে, আর কিছু থাকবে না, কারণ আয় ব্যয় বাচক হিসাবগুলো সব বন্ধ হয়ে গেছে। অর্থাৎ 8 নাম্বার ধাপে আয় ব্যয় উত্তোলনকে বন্ধ করলাম,
9 নাম্বার ধাপে শুধু সম্পদ দায় মালিকানা সত্ত্ব পাওয়া যাবে। স্যার লেকচার শিটে লিখে দিব প্লিজ, পাওয়া যাবে স্যার এই জায়গাটা। আর একটা বিষয় মনে করাই দেই, যখন এই বোর্ডের লেখাটা আপনাদের দেখাটা জরুরি, আমি যদিও আমার ভিডিওটাকে পিন করে রাখছি, আপনারাও আমার ভিডিওকে পিন করতে পারেন, অথবা আমার স্ক্রিনটাতে ডাবল ক্লিক করলে এই বোর্ডটা কিন্তু বড় দেখা যাবে। আবার যে স্ক্রিনটা আমি শেয়ার করছি সেই স্ক্রিনে ডাবল ক্লিক করলে কিন্তু সেই স্ক্রিনটাও বড় দেখা যাবে আপনাদের কাছে। সে অনুযায়ী আপনারা আর কি মূলত কাজটা করেন, সেভাবে দেখেন বিষয়টা। স্যার তাহলে আমরা শিখলাম যে হিসাব চক্রের ধাপ হচ্ছে। ভাইয়া এখানে তো 8 নাম্বার 9 নাম্বার কোথাও দেওয়া নেই, মানে এটা যদি একটু বলতেন 8 নাম্বার 9 নাম্বারটা কোথা থেকে পেলেন? স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি যে এই যে এখানে ধাপ 8 নাম্বার এবং 9 নাম্বার ধাপ, আমার কার্সরটা দেখেন, এই যে 9টা ধাপ দেখা যাচ্ছে না স্ক্রিন? ও হ্যাঁ হ্যাঁ, এখন স্ক্রিনটা আমি ইয়ে করছি। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে, ওকে 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 স্যার। তাহলে 8 নাম্বার আমরা ধাপগুলো কিভাবে সহজে মনে রাখবো, প্লিজ আরেকবার রিপিট করছি স্যার, একটু মনোযোগ দিই। যে আমাদের হিসাব বিজ্ঞানের, আমেরিকান হিসাব বিজ্ঞানের 9টা ধাপ, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা চিন্তা করবো এই 9টা ধাপ আবশ্যিক, অর্থাৎ করতেই হবে। সেটা হচ্ছে কি স্যার, 1 নম্বরে লেনদেন বিশ্লেষণ। একটু মনে করাই দিই, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ। 1 নম্বর ধাপ লেনদেন শনাক্তকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করুন। ওইটার সাথে স্যার মিলানো যাবে না। এটা হচ্ছে স্যার হিসাব চক্রের প্রথম ধাপ, অর্থাৎ আবশ্যিক কোন কাজগুলো করতেই হবে, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ করতে হবে। এটা 1 নাম্বার ধাপ স্যার, প্রথম ধাপ লেনদেন বিশ্লেষণ। পরের ধাপগুলো কিভাবে মনে রাখবো, আমি ইয়েলো কালার করে দিয়েছি। জাবেদা, খতিয়ান, রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আর্থিক বিবরণী, সমাপনী দাখিলা, এই সব কাজগুলোই কিন্তু আমরা করে এসেছি। শুধু 9 নাম্বার কাজটাই আমরা 9 নাম্বার কাজটা আমরা করি না অ্যাকচুয়ালি ইন্টারে। সেটা হচ্ছে আমরা সমাপনী দাখিলা দেওয়ার পরে আরেকটা রেওয়া মিল তৈরি করি। সেই রেওয়া মিলটার মধ্যে শুধুমাত্র সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব পাওয়া যায় স্যার, এই বিষয়টা মনে রাখতে হবে। তাহলে স্যার 8 নম্বরে কিন্তু আমরা আয় ব্যয় এবং উত্তোলনকে বন্ধ করে দিয়েছি, এই অংশটুকু বোঝালাম। এখন এই 9টা ধাপের মধ্যে 9 নাম্বার ধাপে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব পাওয়া যাচ্ছে স্যার, এটা দিয়ে আমরা আরেকটা টপিক বুঝবো এই 9 নাম্বার ধাপটা দিয়ে। স্যার খেয়াল করবো 9 নাম্বার ধাপ, যেহেতু এটা একটা হিসাব চক্র, চক্র মানে কি স্যার, অর্থাৎ চক্রাকারে আবর্তিত হবে, অর্থাৎ 9 নাম্বার ধাপের পরে আপনাদের কিন্তু আবার কত নাম্বার ধাপের কাজ হবে, 1 নাম্বার ধাপের কাজ হবে স্যার। 9 নাম্বার ধাপের পরে আবার কত নাম্বার ধাপের কাজ হবে, 1 নাম্বার ধাপের কাজ হবে, এটা মনে রাখতে হবে। তার মানে আমরা যে 2020 সালে বসে আছি, 2020 সালে যে বসে আছি আমরা 2020 সাল থেকে 2021 সালে তো অবশ্যই হিসাবগুলোকে নিয়ে যেতে হবে। 2020 সালে কোন হিসাবগুলো বেঁচে আছে, 2020 সালে সম্পদ দায় এবং মালিকানা সত্ত্ব, এই 3টা হিসাব কিন্তু বেঁচে আছে স্যার, কারণ 9 নাম্বার ধাপে এগুলোকে বন্ধ করা হয় না, এগুলা রেখে দেওয়া হয়। তাহলে এই হিসাবগুলোকে 2021 সালে নিয়ে যেতে হবে কিনা স্যার, সম্পদ দায় মালিকানা সত্ত্ব এই জিনিসটাকে 2021 সালে নিয়ে যেতে হবে কিনা একটু জিজ্ঞেস করে জানান তো আমাকে, হবে কিনা স্যার? জি ভাইয়া, জি ভাইয়া, নিয়ে যেতে হবে ভাইয়া। 2021 সালে নিয়ে যেতে হবে। ঠিক আছে স্যার, তাহলে সম্পদ দায় মালিকানা সত্ত্বকে আমরা 2021 সালে এখন নিয়ে যাব। কিসের মাধ্যমে নিয়ে যাব, এটা হচ্ছে আরেকটা টপিক। সেটা হচ্ছে স্যার একটি বছরের সম্পদ দায় মালিকানা সত্ত্বকে অন্য আরেকটি বছরে নিয়ে যাওয়া হয় মূলত প্রারম্ভিক দাখিলার মাধ্যমে। প্রারম্ভিক দাখিলার মাধ্যমে, অর্থাৎ 2021 সালে আমরা একটা জাবেদা দিব, সেই জাবেদাটার নাম হচ্ছে স্যার প্রারম্ভিক জাবেদা। 2021 সালে আমরা একটা জাবেদা দিব, এই জাবেদার নাম হচ্ছে প্রারম্ভিক জাবেদা। হ্যাঁ, এখন স্যার কথা হচ্ছে যে আমরা এই প্রারম্ভিক জাবেদা কিভাবে দিব, এটা নেক্সট টপিক, সেভাবে আমরা দেখব। কিন্তু আমি এই টপিকটা বুঝাই দিলাম এখানে যে 9 নাম্বার ধাপ থেকে যে আমরা আবার 1 নাম্বার ধাপে যাব, অর্থাৎ পরবর্তী বছরে যাব, তার আগে আমাকে কি করতে হবে, একটা জাবেদা দিতে হবে। সেই জাবেদাটার নাম হচ্ছে স্যার প্রারম্ভিক জাবেদা, এটা মনে রাখতে হবে। তাহলে স্যার হিসাব চক্রের আবশ্যিক ধাপ পড়লাম আমরা, টোটাল 9টা ধাপ পড়লাম। এর সাথে সাথে অবশ্যই লেকচার শিটে একটু দাগ দিয়ে নিতে পারো, এর সাথে সাথে অবশ্যই একটু মনে রাখতে হবে দুটো পয়েন্ট স্যার, দুটো পয়েন্ট আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, পারলে খাতায় লিখেন বা লেকচার শিটে যে কোনো একটা জায়গায় লিখেন। সেটা হচ্ছে স্যার কার্যপত্র এবং বিপরীত দাখিলা, এই নামগুলো আমরা পেয়েছি। বিপরীত দাখিলা এটা হচ্ছে স্যার ঐচ্ছিক ধাপ। আমরা যে 9টা ধাপ দেখলাম, এই 9টা ধাপ কিন্তু আবশ্যিক ধাপ, অর্থাৎ ওই কাজ 9টা কাজ করতেই হবে। আর কার্যপত্র এবং বিপরীত দাখিলা এটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, আমরা প্রতিষ্ঠান চাইলে করতেও পারে নাও করতে পারে। এবং
এর সাথে সাথে স্যার এবং ভুল সংশোধনী দাখিলা, ভুল সংশোধনী জাবেদা, ভুল সংশোধনী দাখিলাটাকে বলা হয় স্যার পরিত্যাজ্য ধাপ। এখন স্যার আপনাদের কোশ্চেন রাখতে পারে এটা পরিত্যাজ্য কেন হলো? স্যার ভুল সংশোধনী দাখিলা হচ্ছে প্রতিষ্ঠান বলতেছে যে আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করব যেন আমাদের ভুল না হয়, স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করব যেন আমাদের ভুল না হয়। ইন কেস যদি ভুল হয়েই যায় তাহলে অবশ্যই ভুল খুঁজে বের করে সংশোধনী জাবেদা দিতে হবে, এটা হচ্ছে কথা। ইন কেস যদি ভুল হয়ে যায়, এটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যে ভুল হয়ে গেলে কি করতে হবে। রাওমিলে ভুল হয়ে গেছে, কোন একটা জায়গায় ভুল হয়ে গেছে, অ্যান্সার হচ্ছে ভুল খুঁজে বের করতে হবে, ভুল খুঁজে বের করে সংশোধনী দাখিলা দিতে হবে স্যার। তাহলে আমাদের ভুল খুঁজে যে সংশোধনী দাখিলা দিব, কিন্তু এটাকে আমরা তারপরেও বলছি যে পরিত্যাজ্য ধাপ, কারণ প্রতিষ্ঠান আমরা চাই যে কোনো কাটা ছেঁড়া ঘষা মাজা না হয়। অর্থাৎ প্রতিষ্ঠানে বলতেছে, আচ্ছা আচ্ছা ভুল বানান ভুল হয়েছে, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। ভুল বানানে রস্বইকার কি রস্যকার হবে স্যার, বাংলা স্যার একটু বলবেন স্যার, ভুল বানানটা ভুল হয়েছে তাই না স্যার? নির্ভুল হয়ে গেছে, ভুল মানে নির্ভুল হয়েছে না, ভুল করতে হবে, নির্ভুল করতে হবে স্যার। ঠিক আছে, তাহলে ভুল বানানে রস্যকার দিতে হবে। হ্যাঁ স্যার, ভুল বানানে ভুল, ভুল বানানে ভুল। এই স্টুডেন্ট আমার ভুলটা ধরেছে, ধন্যবাদ রাকিকে। ঠিক আছে, পড়াশোনা ভালো হচ্ছে তার মানে বোঝা হচ্ছে স্যার। আমার সামনে ফরহাদ স্যার রয়েছেন, বাংলা স্যার, এই জন্য স্যারকে জিজ্ঞেস করতেছিলাম। আচ্ছা তোমাদেরকেও ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এখন খেয়াল করবো স্যার বিষয়টা যে এখানে আমাদের দুটা ধাপ রয়েছে, যে ভুল সংশোধনী দাখিলা হচ্ছে পরিত্যাজ্য ধাপ, অর্থাৎ প্রতিষ্ঠান চায় না যে এই প্রতিষ্ঠানে ভুল হোক, সেটা ভুল বানানি হোক আর ভুল সঠিকই হোক, প্রতিষ্ঠান চায় না যে এখানে ভুল হোক। মনে রাখতে হবে স্যার বিষয়গুলো, যে ভুল সংশোধনী দাখিলা হচ্ছে পরিত্যাজ্য ধাপ স্যার, মনে রাখবো এটা। এরপরে এই অংশ থেকে আর কি মনে রাখবো, স্ক্রিনে তাকাই এবার স্যার, স্ক্রিনে খেয়াল করবো যে ব্রিটিশ হিসাব বিজ্ঞান চক্রের ধাপ আছে আবার 5টা। ব্রিটিশ হিসাব চক্রের ধাপ রয়েছে 5টি, এই 5টি মনে রাখতে হবে। এখানকার 5টি ব্রিটিশ হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ আবার কোনটা একটু খেয়াল করে দেখেন। ব্রিটিশ হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ জাবেদা, দ্বিতীয় ধাপ খতিয়ান, তৃতীয় ধাপ হচ্ছে রেওয়ামিল, 4 নম্বর হচ্ছে আর্থিক বিবরণী বা চূড়ান্ত হিসাব, চূড়ান্ত হিসাব বলা হতো আর্থিক বিবরণীকে আগে, এবং 5 নম্বর ধাপ হচ্ছে অনুপাত বিশ্লেষণ। স্যার কোনোটাই আমাদের অপরিচিত না, সবগুলো আমাদের পরিচিত, এবং আমরা এইচএসসি তে এটা সবগুলো নামই আমরা শিখে এসেছি, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, আর্থিক বিবরণী এবং অনুপাত বিশ্লেষণ। এটা স্যার ব্রিটিশ হিসাব বিজ্ঞানের 5টা ধাপ আর আমেরিকানের 9টা ধাপে, প্রত্যেকটা ধাপে আমাদের মনে রাখতে হবে এবং যথেষ্ট সহজ বিষয়গুলো। এখন চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কোশ্চেন সলভ করব, এক অ্যানসার দেখবো না আমরা, কোশ্চেনটা সলভ করবো হচ্ছে 2 নম্বরের কোশ্চেনটা, একটু তোমরা সলভ করো ভাইয়া। 5টা ধাপ আবার একটু বলেন জাস্ট নামগুলো। 2 নম্বর কোশ্চেনটা অ্যানসার করার চেষ্টা করব, এটা বলতেছি। বলতেছিলাম ব্রিটিশ যে 5টা ধাপ আছে ওটা আরেকবার বলুন। স্যার ব্রিটিশ 5টা ধাপ আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন কি কার্সর দেখা? সরি আমি ছোট করে রাখছিলাম, আমি ল্যাপটপে ছোট করে। আচ্ছা, ব্রিটিশ হিসাব বিজ্ঞানের যে 5টি ধাপ রয়েছে আমি তো বলেছি, স্ক্রিনে আসেন স্যার। জি ভাই, পাইছি। জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত এবং অনুপাত বিশ্লেষণ। এখন স্যার বাকিরা রেসপন্স করেন আমার সাথে সাথে, যে 2 নম্বর কোশ্চেনের অ্যানসার কি দাঁড়াবে? হ্যাঁ জাবেদা। জাবেদা। But জাবেদা। ভাইয়া এখানে তো বলে না, বাট আমেরিকান হবে নাকি ব্রিটিশ হবে? কিন্তু হ্যাঁ স্যার, এটার জন্যই কোশ্চেনটা দিয়েছি, বলেছি যে কোশ্চেনটার অ্যানসার বলতে হবে। এখানে বিশ্লেষণ নাই, তাহলে তো যাবে। ভেরি গুড স্যার, মনে রাখতে হবে লেনদেন বিশ্লেষণ, স্ক্রিনেই তাকাবো যে লেনদেন বিশ্লেষণ হচ্ছে 1 নাম্বার ধাপ। যদি এটা না থাকে তাহলে আমরা জাবেদাকে দিতে পারবো অ্যানসার, কারণ জাবেদাও কিন্তু ব্রিটিশে 1 নাম্বার ধাপ। তবে লেনদেন বিশ্লেষণ থাকলে আমরা অবশ্যই লেনদেন বিশ্লেষণকে অ্যানসার ধরতাম স্যার, এটা মনে রাখবো, আর কিছু না। ক্লিয়ার কিনা এখন বিষয়টা স্যার? জি ভাইয়া। ঠিক আছে। আর যে 2টা কোশ্চেন আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা একদম পানি, ঠিক আছে স্যার? পানি দেখেন একটু খেয়াল করে, নিচের কোনটি হিসাব চক্রের ধাপ 9? একটু খেয়াল করে দেখি আমরা 1 নম্বর কোশ্চেনটা। ভুলের তদন্ত করুন। ঠিক আছে, তাহলে স্যার একবার চোখের নজরে কোশ্চেনে নজর যাবে, অ্যানসার মাথায় চলে আসবে। হিসাব চক্রের ধাপ 9, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল সমন্বয়, তার মানে ভুলের তদন্তকরণ হচ্ছে ধাপ 9। ঠিক এভাবেই অ্যানসার দেখে কিন্তু বলা যাবে না স্যার
আপনাদের অনেকের সামনে লেকচার শিট থাকে, অনেকে লেকচার শিট দেখে নাকি অ্যান্সার বলেন, এটাতে আমি খুব কষ্ট পাই যে লেকচার শিট অ্যান্সার দেখে বলার কোনো প্রয়োজন নাই, কারণ আপনি না পারলে আপনার ভুলটা সংশোধন হবে আমাকে জিজ্ঞেস করলে। লেকচার শিট দেখে অ্যান্সার দিলে তো লাভ নাই, আপনারও লাভ নাই আর আমার কি লাভ, আমি তো চাই আপনাদেরকে শেখাইতে। ঠিক আছে স্যার, 3 নাম্বারটা কোনটি হিসাব চক্রের ধাপ নয়? আপনাদের মধ্যে থেকে রেসপন্স করতে তথ্য প্রক্রিয়াকরণ। তথ্য প্রক্রিয়াকরণ। কারণ ভাইয়া 4টা ধরেই আছে হিসাব চক্রের মধ্যে, শুধু তথ্য প্রক্রিয়াকরণ, অর্থাৎ অন্যান্য সবগুলো বিষয় আমাদের রয়েছে, অর্থাৎ হিসাব টপিকটা কি ক্লিয়ার করতে পারলাম পুরো বিষয়টা স্যার? তাহলে আমরা জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমাদের এর পরবর্তী টপিকেই রয়েছে হচ্ছে স্যার প্রারম্ভিক জাবেদা, যেই সম্পর্কিত বিষয়টা আমি একটু আগে আলোচনা করেছি হিসাব চক্রের মধ্যে, যে যদি 2000 সালে অর্থাৎ একটা হিসাবকালে কিছু স্থায়ী হিসাব থাকে। স্থায়ী হিসাব বলতে কি বোঝায়? সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বকে, স্ক্রিনে তাকাবো স্যার, স্ক্রিনে একটি হিসাবকালের স্থায়ী হিসাব সমূহ সম্পদ, দায়, মালিকানা সত্ত্বকে পরবর্তী হিসাবকালে নিয়ে যাওয়া হয় প্রারম্ভিক জাবেদার মাধ্যমে। এটা আমি একটু আগে বলেছি স্যার। তো জাবেদাটা কি স্যার? জাবেদাটা মনে রাখতে হবে যে এখানে স্ক্রিনেও রয়েছে, আমিও লিখে বলতেছি, সকল সম্পদ ডেবিট, সকল সম্পদ ডেবিট, সকল দায় ক্রেডিট এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট। স্যার এইটাকে বলতেছি আমরা হচ্ছে স্যার আমাদের প্রারম্ভিক জাবেদা। প্রারম্ভিক জাবেদা মনে রাখতে হবে আজকের পর থেকে, যে প্রারম্ভিক জাবেদা বলতে যেন একদম গেঁথে যায় যে সকল সম্পদ ডেবিট, সকল দায় ক্রেডিট এবং সকল মালিকানা সত্ত্বের যে আইটেম আছে সেগুলো ক্রেডিট, অর্থাৎ সম্পদ ডেবিট, দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট করে যে জাবেদা দিতে হয় তাকে বলা হয় প্রারম্ভিক জাবেদা। সকল সম্পদ ডেবিট, দায় এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট করে যে জাবেদা দিতে হয় তাকেই মূলত বলা হয় স্যার প্রারম্ভিক জাবেদা। আমি আপনাদেরকে একটু এটা প্র্যাকটিস করে নিয়ে আসি যেন আপনাদেরকে শেখাইতে পারছি, কারণ এই কোশ্চেনটা যদি এখন আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন আমরা সবাই পারি। স্যার কোশ্চেন নাম্বার 9 স্ক্রিনে দেখবেন কোশ্চেন নাম্বার 9, একটু খেয়াল করি সবাই, রেসপন্স করতে হবে। ক্লাসে স্টুডেন্ট আছে 70 জনের উপরে, তার মানে আপনাদের অধিকাংশ জি ভাইয়া। রেসপন্স করার চেষ্টা করবেন। কোনটা হবে आंसर বলেন? প্রারম্ভিক দাখিলা। প্রারম্ভিক দাখিলা। ঠিক আছে স্যার, তার মানে এটাকে আমরা সাধারণ জাবেদাও বলবো না, সমাপনী জাবেদাও বলবো না, এটাকে বলবো আমরা প্রারম্ভিক জাবেদা। অর্থাৎ সকল সম্পদ ডেবিট, সকল দায় ক্রেডিট হলে সেই জাবেদার ধরনটা কিরকম হতে পারে। সেম কোশ্চেনটাও এসেছে আরেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন, আমরা খেয়াল করবো স্যার। সকল সম্পদ ডেবিট, সকল দায় ও মালিকানা সত্ত্বকে ক্রেডিট করে কোন জাবেদা দিতে হয়? অ্যানসার কি হবে স্যার? প্রারম্ভিক জাবেদা লিখুন। আই হোপ এই পার্টটুকু বুঝাতে পেরেছি তোমাদেরকে। ঠিক আছে স্যার, প্রারম্ভিক জাবেদার পরবর্তী যে টপিকটা রয়েছে আমাদের এই লেকচার শিটে সেটি হচ্ছে স্যার সমাপনী দাখিলা। আমরা সমাপনী দাখিলাটা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব স্যার। সমাপনী দাখিলা দেয়া হয় আয়, ব্যয় এবং উত্তোলনকে বন্ধ করার জন্য। স্যার সমাপনী দাখিলাকে দেওয়া হয় আয়, ব্যয় এবং উত্তোলনকে বন্ধ করার জন্য। এখানে লেকচার শিটে সুন্দর করে লেখা আছে, তারপরেও আমি চাচ্ছি তোমাদেরকে আমার মতো করে বোঝানোর জন্য, সেজন্য আমি চাচ্ছি একটু বোর্ডে থাকো সবাই। বোর্ডে থাকার জন্য বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাতে হবে। একটু পর জি ভাইয়া দেখা যাচ্ছে। চাচ্ছি এটা আর একটু উপরে তুলে দিতে। ঠিক আছে, তার মানে আমরা এখন বোর্ডে একটু বেশি বেশি লিখতে পারবো, জায়গা বেশি হইলো স্যার। তাহলে আমরা এখন আলোচনা করতেছি সমাপনী দাখিলা সম্পর্কে। স্যার এইভাবে ক্লাস করলে মনে হচ্ছে না যে ক্লাসরুমে বসে ক্লাস করতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে স্যার, সমাপনী দাখিলা সম্পর্কে আলোচনা করব। খেয়াল রাখতে হবে যে সমাপনী দাখিলা দেই আমরা কেন? সমাপনী দাখিলা দেই আমরা আয়, ব্যয় এবং উত্তোলনকে বন্ধ করার জন্য। তাহলে কি কি আইটেম বন্ধ করি সেটা একদম এক্স্যাক্টলি মনে রাখতে হবে পয়েন্টগুলো। তো স্যার 1 নাম্বার পয়েন্টে খেয়াল করব আমরা। 1 নাম্বার পয়েন্টে আমরা প্রথমেই আয়কে বন্ধ করি। খাতা থাকলে খাতায় লিখে রাখতে পারি, কারণ লিখলে শেখা হবে। লেকচার শিটে দেখার আশায় বসে থাকলে কখনো শেখা হবে না স্যার। আয়কে বন্ধ করি।
ক্লাসটা করেন 2 ঘন্টা, তাহলে ইনশাআল্লাহ সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আয়কে বন্ধ করি, আয় জিনিসটা হচ্ছে ক্রেডিট, আয় মানে কি, আয় হচ্ছে ক্রেডিট, তাহলে আয়কে বন্ধ করি আমরা ডেবিট করে। তার মানে আমরা সকল আয় সমূহ যে রয়েছে সে আয় সমূহ আমরা ডেবিট করব। সকল কথাটা লিখতে হবে না, আয় সমূহ মানেই তো সবগুলো আয়। আয় সমূহকে ডেবিট করব এবং আয় সারাংশকে ক্রেডিট করব। অনেকেই আয় বিবরণী পড়েছো, একই কথা, আয় সারাংশ বা আয় বিবরণী একই কথা, অর্থাৎ আমি আয় সারাংশ অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিলাম, আয় সমূহগুলোকে বন্ধ করলাম। স্যার এরপরে আমরা ব্যয়গুলোকে বন্ধ করি। খেয়াল রাখবো স্যার, ব্যয়গুলোকে বন্ধ করি। খেয়াল করবো, স্বাভাবিকভাবে ব্যয়গুলো হচ্ছে ডেবিট, স্বাভাবিকভাবে ব্যয় হচ্ছে স্যার ডেবিট, তাহলে ব্যয়কে আমি বন্ধ করতে পারি ক্রেডিট করে, ব্যয়কে আমি বন্ধ করতে পারি ক্রেডিট করে। অর্থাৎ স্যার আমরা লিখবো ব্যয় সমূহ ক্রেডিট আর আয় সারাংশ ডেবিট। আয় সারাংশ ডেবিট। স্যার এই আয় সারাংশ কথাটা অনেকেই কলেজে আয় বিবরণী নামে পড়েছ, একই কথা, আবারও বলে দিচ্ছি স্যার, আয় সারাংশ বা আয় বিবরণী একই কথাকে বোঝায়, যে আয় সারাংশ ডেবিট, ব্যয় সমূহ ক্রেডিট। এই দুটো জিনিস বন্ধ করলাম, এর পরপরই সাথে সাথে মাথায় রাখতে হবে যে আমাদেরকে অবশ্যই নিট মুনাফা হয়েছে প্রতিষ্ঠানে, না হলে নিট ক্ষতি হয়েছে সেটাকেও কি করতে হবে স্যার, বন্ধ করে দিতে হবে। নিট মুনাফা বা নিট ক্ষতিকে বন্ধ করে দিতে হবে। তাহলে স্যার 3 নম্বর পয়েন্টে খেয়াল করবো বিষয়টা, যে নিট মুনাফাকে কিভাবে বন্ধ করতে পারি আমরা সবাই বোঝার চেষ্টা করব। নিট মুনাফা জিনিসটা কি হবে, ডেবিট না ক্রেডিট? তো বলি তো। ক্রেডিট। ক্রেডিট। মুনাফা মানে তো আয়, তার মানে এই জিনিসটা হচ্ছে ক্রেডিট। তাহলে নিট মুনাফাকে বন্ধ করতে গেলে, নিট মুনাফাকে আমরা বন্ধ করি, খেয়াল করব যেহেতু মুনাফাটা ক্রেডিট, অবশ্যই আমাকে এটাকে ডেবিট করতে হবে বন্ধ করতে গেলে। অর্থাৎ স্যার নিট মুনাফা বা নামটা এভাবে লিখতে পারি আমরা, আয় সারাংশ, নিট মুনাফা বা আয় সারাংশ ডেবিট। এবং মুনাফাকে এবং ক্ষতিকে বন্ধ করতে হয় মূলধনের অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ মূলধন হিসাব ক্রেডিট। নিট মুনাফা এটা লিখে রাখতে পারো, লেকচার শিটে এই নিট মুনাফা কথাটা লেখা আছে, কিন্তু নাও বুঝতে পারো এই জন্য বলতেছি, লিখে রাখবো স্যার, নিট মুনাফা বা আয় সারাংশ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই পয়েন্টটা স্যার। এর পরবর্তীতে 4 নম্বর পয়েন্টে আমরা বন্ধ করব হচ্ছে স্যার নিট ক্ষতিকে, নিট ক্ষতিকে বন্ধ করব। কারণ প্রতিষ্ঠানে তো এমন গ্যারান্টি নাই যে নিট মুনাফাই হতে হবে, নিট ক্ষতিও হতে পারে স্যার। নিট ক্ষতিকে বন্ধ করি। খেয়াল করব ক্ষতি জিনিসটা, নিজে জিনিসটা কি, ক্ষতি মানে কি, ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। ক্ষতি মানে ডেবিট। একটা নিট ক্ষতি, ব্যয় বা ক্ষতি মানে কি বুঝি আমরা স্বাভাবিকভাবে, ডেবিট বুঝি না? তার মানে এটা মাথায় নিয়ে আসতে হবে বিষয়টা, যে ক্ষতি হচ্ছে একটা ডেবিট জিনিস। তাহলে এই ক্ষতিটাকে বন্ধ করতে গেলে ক্ষতিটাকে করতে হবে ক্রেডিট। ক্ষতিকে বন্ধ করতে চাইলে ক্ষতিকে করতে হবে ক্রেডিট, অর্থাৎ নিট ক্ষতি বা আয় সারাংশ, আয় সারাংশ হবে ক্রেডিট, আর স্যার মূলধন হবে ডেবিট। এই পয়েন্টটা স্যার। তাহলে আমরা প্রথমে 4টা জিনিসকে বন্ধ করা শিখলাম স্যার। আমরা মূলত আয়কে বন্ধ করা শিখলাম, ব্যয়কে বন্ধ করা শিখলাম, নিট মুনাফাকে বন্ধ করা শিখলাম, নিট ক্ষতিকে বন্ধ করা শিখলাম। এই জায়গাটাতে যাদের লেখা হয়নি বা লিখতেছো তারা একটু দ্রুত লিখবা, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, এর মধ্যে লিখে ফেলো, বা যারা বুঝিনি একটু খেয়াল করবো। আয় সমূহকে বন্ধ করতে গেলে আমরা আয়গুলোকে, যেহেতু আমরা আয়ের অ্যাকাউন্টটাকে জিরো করব, আমরা বন্ধ করা বলতে বুঝি সেই অ্যাকাউন্টটাকে জিরো করা। তাহলে স্যার আয়গুলোকে, আয় তো সবগুলো ক্রেডিট, তাহলে ওই যত টাকা ক্রেডিট আছে তত টাকা যদি আমি ডেবিট করে দিই তাহলে কিন্তু স্যার আয়গুলো জিরো হয়ে যাবে। তার মানে আয় সমূহকে আমি যদি ডেবিট করি তাহলে আয়টা বন্ধ হয়ে যাবে। এবং আয় সারাংশ অ্যাকাউন্ট একটা দিলাম, অথবা আয় বিবরণী একটা অ্যাকাউন্ট, এই নামটাকে বলা হয়। এই অ্যাকাউন্টটা জাস্ট খোলা হয়েছে এগুলো বন্ধ করার জন্য, এই অ্যাকাউন্টটা কোথাও যাবে না, এই অ্যাকাউন্টটা একা একা বন্ধ হয়ে যাবে, আবার একা একা মূলধন হিসাবে ট্রান্সফার হয়ে যাবে। আলটিমেটলি এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, আয় সারাংশ নামটা নিয়ে এটা জাস্ট এমনিই চালু করা হয়েছে, মনে রাখতে হবে বিষয়গুলো। ব্যয়গুলোকে বন্ধ করি কিভাবে, ব্যয় জিনিসটা নিজে ডেবিট, তার মানে ব্যয়কে করতে হবে ক্রেডিট, আর আয় সারাংশ করতে হবে
ডেবিট। স্যার আয় সারাংশ খেয়াল করি একটু। আয় সারাংশ দুইটা ব্যালেন্স আছে, একটা হচ্ছে ক্রেডিটের আর একটা হচ্ছে আয় সারাংশ ডেবিটের। স্যার আয় সারাংশ ক্রেডিট মানে হচ্ছে যদি ক্রেডিটটা বড় হয় তার মানে বোঝাচ্ছে নিট মুনাফা হয়েছে। কারণ অবশ্যই আয় সারাংশ ক্রেডিট মানে কি, আয় সারাংশ ক্রেডিট মানে তো আয়ের টাকাগুলো, তাহলে এটা নিট মুনাফাকে বোঝায়। কিন্তু আয় সারাংশের যদি ডেবিট যে হয় বড়, তার মানে সেটা নিট ক্ষতিকে বোঝায়। অর্থাৎ আমাদের আরো দুইটা জিনিসকে জানতে হবে, আরো দুইটা পয়েন্টকে জানতে হয় এইটার কারণে, এই আয় সারাংশের কারণে। অর্থাৎ আমরা আয় সারাংশকে বন্ধ করি বা নিট মুনাফা বা নিট ক্ষতিকে বন্ধ করে দিতে হয় স্যার। তো এখানে নিট মুনাফাকে কিভাবে বন্ধ করবো আমরা সহজে মনে রাখার চেষ্টা করব, কিভাবে নিট মুনাফাকে বন্ধ করতেছি। অর্থাৎ নিট মুনাফা জিনিসটা ক্রেডিট, মুনাফা জিনিসটা নিজে ক্রেডিট, তাহলে আমরা মুনাফাকে ডেবিট করব বা আয় সারাংশকে ডেবিট করব এবং মূলধন হিসাবকে ক্রেডিট করে দিব। সেম ভাবে নিট ক্ষতি জিনিসটা ডেবিট, তাহলে ওকে বন্ধ করতে গেলে স্যার অবশ্যই নিট ক্ষতিকে ক্রেডিট করতে হবে এবং মূলধন হিসাবকে ডেবিট করতে হবে। এই চারটা পয়েন্ট ক্লিয়ার কিনা একটু জানান আমাকে। লেখা হয়েছে ভাইয়া? ভাইয়া হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া ওই যে আয় সারাংশ ক্রেডিট হলে কি হবে বলছিলেন? আয় সারাংশ ক্রেডিটের যে লেখা আছে এটা মানে বোঝায় যে আয় সারাংশের ক্রেডিট যে বলতে বোঝায় নিট মুনাফা হয়েছে, আর আয় সারাংশের ডেবিট যে মানে নিট ক্ষতি হয়েছে, এটাকে বোঝায় স্যার। যার কারণে আমাদের মুনাফা এবং ক্ষতিকেও আলটিমেটলি মূলধনে ট্রান্সফার করে দিতে হচ্ছে। আমরা এই চারটা না, আমরা আরেকটা পয়েন্ট বন্ধ করি, এটা খেয়াল রাখবো স্যার। 5 নাম্বার পয়েন্ট রয়েছে কিন্তু একটা এক্সেপশনাল, এবং বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বার এসেছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে উত্তোলন, যে নিচের কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেয়া হয়। এই উত্তোলন এক্সেপশনাল একটা পয়েন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4 বার এসেছিল যে উত্তোলনকে বন্ধ করি, উত্তোলনকে বন্ধ করি। স্যার এই 5টা সমাপনী দেখে মনে রাখতে হবে, আর কিছু কাজ নাই আপনাদের। উত্তোলনকে বন্ধ করি, উত্তোলন জিনিসটা নিজে কি বলেন তো, ডেবিট না ক্রেডিট? ডেবিট। ডেবিট। উত্তোলন জিনিসটা যেহেতু নিজে ডেবিট, তাহলে বন্ধ করতে হবে উত্তোলনকে ক্রেডিট করে, উত্তোলনকে ক্রেডিট করে এবং মূলধন ডেবিট করে। উত্তোলন হচ্ছে একটি বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব যা আমরা মূলধনকে কমিয়ে দেয়, এবং এটি আমাদের এক্সেপশনাল পয়েন্ট, যেটা একটা অস্থায়ী হিসাব, একটা ব্যতিক্রমধর্মী অস্থায়ী হিসাব, যেটাকে আমরা পরবর্তী বছরে নিয়ে যাই না, এটাকে আমরা বছর শেষে বন্ধ করে দিয়ে দিই। ঠিক আছে স্যার, আমি পুরো বিষয়টা আলোচনা করেছি। এখন চাচ্ছি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে বিষয়টা দেখানো। লেকচার শিটেও আমাদের সেম বিষয়গুলো আলোচনা করেছে, একটু খেয়াল করব। আমি যে স্ক্রিন চলে আসছে, স্ক্রিন শেয়ার করেছি, দেখবেন সেখানে আমরা মূলত আয়কে বন্ধ করি, প্রথমে আয়কে বন্ধ করি, আমরা তারপর ব্যয়কে বন্ধ করি, এরপরেই আমরা মূলত নিট মুনাফাকে বন্ধ করি, নিট মুনাফাকে বন্ধ করি এবং নিট ক্ষতিকে বন্ধ করি। তাহলে আয় ব্যয় বন্ধ করলাম, নিট মুনাফা নিট ক্ষতি বন্ধ করলাম এবং মালিকের উত্তোলনকে বন্ধ করে দিলাম। আচ্ছা স্যার, এরপরেই এই বিষয়গুলো আমরা 5টা আইটেমই তো বুঝলাম, বন্ধ করার আইটেমগুলো বুঝলাম। তো স্টুডেন্টের লেকচার শিটের এই কথাটা দেখলেই গায়ে জ্বর চলে আসে, এটা আবার কি লেখা আছে, মূলধন ইকুয়াল টু জমাকৃত মুনাফা হিসাব লিখতে হবে বা উত্তোলন ইকুয়াল টু লভ্যাংশ হিসাব লিখতে হবে। স্যার এটাকে বুঝাই দিব তো, আপনাদের মতামত কি? অবশ্যই। জি ভাইয়া। দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এখানে এখানে বলেছে যে জমাকৃত মুনাফা হিসাব লিখতে হবে মূলধন ইকুয়াল টু। খেয়াল করি এটার বিষয়টা এরকম, বিষয়টা একটু সহজভাবে চিন্তা করবেন যে আমরা যদি নিট ক্ষতিকে বন্ধ করি, নিট ক্ষতিকে বন্ধ করি স্বাভাবিকভাবে, নিট ক্ষতিকে বন্ধ করি, তাহলে স্বাভাবিকভাবে আমাদের জাবেদাটা হবে মূলধন ডেবিট আর নিট ক্ষতি ক্রেডিট, বা আয় সারাংশ বা নিট ক্ষতি ক্রেডিট, এটাই তো লিখছিলাম একটু আগে, আয় সারাংশ বা নিট ক্ষতি ক্রেডিট। এই বিষয়টা স্যার মূলধন ডেবিট এবং আয় সারাংশ বা নিট ক্ষতি ক্রেডিট, এটা কি মনে পড়ছে? একটু আগে লিখেছিলাম, একটু বলেন আমাকে, জানা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা এখন এখন একটু খেয়াল করেন সবাই, নিট ক্ষতিকে বন্ধ করি। তাই একটু বলতেছে স্ক্রিনে, বলতেছে যে কোম্পানির ক্ষেত্রে মূলধনের জায়গায় জমাকৃত মুনাফা হিসাব লেখা হয়। অর্থাৎ আমি কোম্পানির ক্ষেত্রে নিট মুনাফাকে বন্ধ করার জন্য মূলধন হিসাব লিখবো না, লিখবো শুধু জমাকৃত মুনাফা, জমাকৃত মুনাফা হিসাব।
অর্থাৎ নিট ক্ষতিকে বন্ধ করার জন্য জমাকৃত মুনাফা হিসাব ডেবিট, আয় সারাংশ বা নিট ক্ষতি ক্রেডিট। বিষয়টাকে সিম্পলি নেওয়ার চেষ্টা করতে হবে স্যার, যে শুধুমাত্র এই মূলধনের জায়গাটায় নামটা চেঞ্জ হয়েছে। কেন হয়েছে এটা একটু বলে দিই, জানায় রাখি স্যার। এটা হওয়ার কারণটা হচ্ছে, আমরা যখন ইন্টার সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে যখন আমরা কোম্পানির আর্থিক বিবরণী করেছি কোম্পানির, তখন কিন্তু আমরা করেছি সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী। ওই বিবরণীতে কিন্তু আমরা মূলত এই লভ্যাংশ প্রদান, নিট মুনাফা, নিট ক্ষতি, যে সবগুলো প্লাস মাইনাস করতে হয় সেই কাজগুলো করেছি। অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে বলা হয় যে মূলধন কথাটা ব্যবহার না করে সংরক্ষিত মুনাফা বা জমাকৃত মুনাফা হিসাব ব্যবহার করা যায়। স্যার বুঝতে পেরেছি কিনা, নাহলে আমি আরেকবার বলবো, কোনো সমস্যা নেই। জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝছি। ভাইয়া আবার বলেন। ভাইয়া আরেকবার। হ্যাঁ, একবারই তো বোঝার কথা না, এটাই তো স্বাভাবিক। সেটা হচ্ছে স্যার, আমরা যে এখানে এই যে স্ক্রিনে তাকাই, একটু স্ক্রিনে তাকাই, এখানে যে আমাদের এখানে 3 নাম্বার এবং 4 নাম্বার পয়েন্ট একটু খেয়াল করি স্ক্রিনে, যে আমরা নেট লাভকে বন্ধ করতেছি আয় সারাংশ ডেবিট লিখে, মালিকের মূলধনকে ক্রেডিট লিখে। আয় সারাংশ ডেবিট লিখে, মালিকের মূলধনকে ক্রেডিট লিখে। স্যার এই মালিকের মূলধন কথাটার জায়গায় শুধু কি লিখবো? মালিকের মূলধন কথাটার জায়গায় শুধু লিখবো জমাকৃত মুনাফা ক্রেডিট, মানে জাস্ট মূলধনের জায়গায় এইটুকুই স্যার, আর কিছু না। এখন বুঝছি কিনা বিষয়টা? সহজ করে চিন্তা করি, সহজ করে বুঝছি কেউ এখন বিষয়টা? ভাইয়া কেন লিখবো এটা? এটা তো বললাম যে এটা কোম্পানির ক্ষেত্রে, মানে কোম্পানির ক্ষেত্রে তো আমরা মূলধন হিসাব তৈরি করি না, কোম্পানির ক্ষেত্রে আমরা সংরক্ষিত আয় বিবরণী বা রক্ষিত আয় বিবরণী তৈরি করি। মনে নাই এটা করছিলাম যে ইন্টার সেকেন্ড ইয়ারে? জি ভাই এখন বুঝছি। হ্যাঁ, ওইটার জন্য আর কি, মূলত ওইটাকে বলা হয় রক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফার বিবরণী বলা হয়, সেজন্য এই কাজটা করা হয় স্যার। তাহলে কি এটা ক্ষতি? জি স্যার। এটা কি তাহলে ক্ষতি? কোনটা কোনটা ক্ষতি? ভাই একটা কোশ্চেন ছিল। জমাকৃত যে মুনাফাটা, এটা মানে আমরা এখানে কিন্তু স্যার নিট ক্ষতিকে বন্ধ করার জাবেদা দিয়েছি, দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, এটা বলতেছি স্যার। আমি কোশ্চেন বুঝি নাই ভাইয়া আচ্ছা বুঝছি ভাই। ঠিক আছে, আরেকজন কোশ্চেন করতে। ভাইয়া ওই আয় সারাংশ আর নিট ক্ষতি ওখান থেকে যে কোনো একটা নাম দিলেই তো হবে তাই না ক্রেডিটের ওখানে, নাকি ভাইয়া যে কোনো একটা দিতে হবে? ওই আয় সারাংশ অবলিক নিট ক্ষতি দেওয়া। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা দিলেই হবে। আমি এটা তো অবলিক দিয়ে রাখছি, অবলিক মানে কি স্যার, যে কোনো একটা লিখলেই হবে। না ভাইয়া আবার ওই যে সারাংশের ওখানে না এটা ক্রস চিহ্ন মতো লাগতেছে তো দেখতে, তা আমি ভাবছি ওটা মনে হয় কেটে দিয়েছেন। না স্যার না, ভাই ঠিক আছে ঠিক আছে, আয় সারাংশ বা নিট লাভ যে কোনো একটাই আমরা লিখতে পারি। এখন ক্লিয়ার কিনা? তাহলে স্যার এই সম্পর্কিত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্র্যাকটিস করব। জি ভাইয়া clear। ঠিক আছে, হ্যাঁ বলেন। যদি এটা নিট লাভের হয় তাহলে কি জাবেদাটা উল্টে যাবে? জাবেদাটা তো উল্টা যাবেই, তখন হবে হচ্ছে আয় সারাংশ বা নিট নিট লাভ হচ্ছে ডেবিট আর মূলধনটা হবে ক্রেডিট। জি স্যার, ঠিক বলেছেন। তাহলে আমি যাচ্ছি এখন কোশ্চেনে স্যার, কোনো সমস্যা নাই তো? এখন কোশ্চেন প্র্যাকটিস করি। তাহলে এখানে কোশ্চেন প্র্যাকটিস করলে আরো বিষয়গুলো বুঝতে পারবেন যে কোন জিনিসগুলো আসলে পরীক্ষায় আসে, বেশি বেশি পরীক্ষায় আসে। একটু 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করব আমরা সবাই। একটা প্রশ্ন আমি আনসার করে দেই, এর পরবর্তীতে আমি আপনাদেরকে একটা কোশ্চেন আনসার করতে দিব। সেটা হচ্ছে কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেওয়া হয়? স্যার খেয়াল করুন, মূলধন, অর্জিত আয়, এই সবগুলো পয়েন্টই আমরা, এটা হচ্ছে স্থায়ী হিসাব, এগুলো বন্ধ হয় না। কিন্তু একমাত্র শয়তান রয়েছে হচ্ছে উত্তোলন। হ্যাঁ স্যার, উত্তোলনকে আমরা বন্ধ করে দিয়ে দিব, এই টার্মটা মনে রাখতে হবে স্যার। এটা হচ্ছে আমাদের সমাপনী দাখিলার ক্ষেত্রে কি কি মাধ্যমে বন্ধ করে দিতে হয়। কঠিনের দিকে যাবো, সহজগুলো শেষ করে দাঁড়ান, আরো সহজ রয়েছে কিছু প্রশ্ন। যেমন এই 7 নাম্বার কোশ্চেনটা, কোশ্চেনটি সহজ কিন্তু কোশ্চেনটি ট্রিকি ছিল। একটু খেয়াল করে আমরা সবাই একটু চেষ্টা করি কোশ্চেনটা বোঝার, যে সমাপনী দাখিলা জাবেদা ও খতিয়ানভুক্ত করার পর কোন ব্যালেন্সটা শূন্য হয়, অর্থাৎ সেবার বিষয়টা শূন্য হয়ে যায়, আয়বাচক এবং ব্যয়বাচক হিসাব। যে আনসার দিছো সেবার হবে ভাইয়া। লেকচার শিটে আনসার বলতেছো? না না ভাইয়া হ্যাঁ, এটা এটা বুঝি নাই লেখা ভাইয়া। বলিনি। ভাই এটা বুঝি নাই। এটা আমি আরেকবার বলতেছি, একটু সবাই মনোযোগ দিবেন। হ্যাঁ, তাড়াতাড়ি আনসার করলে ভালো, কিন্তু আমি ধরে নিব যে না বই দেখে যদি আবার অ্যান্সার করে দেন, অ্যান্সার করা যাবে না, একটু বুঝতে। না না ভাইয়া বই দেখে করতেছে না। আচ্ছা,
বিষয়টা হচ্ছে যে সমাপনী দাখিলা দেওয়ার পর কোন ব্যালেন্সটা শূন্য হয়, অর্থাৎ সমাপনী দাখিলা দিলে কোন ব্যালেন্স গুলো বন্ধ হয়। শূন্য হয় মানে কি স্যার? বন্ধ হয়ে যায়। তাহলে বন্ধ হয়ে যায় হচ্ছে আয়বাচক এবং ব্যয়বাচক হিসাব। এই কোশ্চেনটাতে একটা ট্রিকি পয়েন্ট আছে, আমি এই জন্য আলোচনা করতেছি। আয়বাচক এবং ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ হয় স্যার। তাহলে 1 নম্বর অপশনে পাইলাম আমরা সেবা আয়, এটা একটা আয়বাচক হিসাব, এটা বন্ধ হবে। বি নম্বর অপশনে হচ্ছে দালান কোঠা, সম্পদ। অপশন এটা বন্ধ হবে না। অগ্রিম বীমা এটা একটা সম্পদ, এটাও বন্ধ সম্পদ। হবে না। বিজ্ঞাপন সরবরাহ, বিজ্ঞাপন সরবরাহ দেখলে তো স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে বিজ্ঞাপন একটা খরচ, তাই না স্যার? সো এটাও তো বন্ধ হয়। আর রয়েছে পুঞ্জীভূত অবচয়, অপশন ইতে, এটা বন্ধ হয় না। বিষয়টা হচ্ছে স্যার বিজ্ঞাপন সরবরাহ, অ্যাডভার্টাইজিং সাপ্লাই, অর্থাৎ বোঝাচ্ছে যে অগ্রিম বিজ্ঞাপন, অর্থাৎ বিলম্বিত বিজ্ঞাপনকে বোঝাচ্ছে। বিজ্ঞাপন সরবরাহ বিলম্বিত বিজ্ঞাপনকে বোঝাচ্ছে, তার মানে এটা সম্পদকেই বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের অ্যানসার অবশ্যই এ নাম্বারটা অ্যানসার। তাহলে ভাইয়া শুধু যদি বিজ্ঞাপন থাকতো তখন কি ওটা ব্যয় না, শুধু যদি বিজ্ঞাপন খরচ থাকতো বা বিজ্ঞাপন শুধু থাকতো তাহলে আবার কিন্তু সেটাও বন্ধ হইতো, তখন আমরা দুইটা অ্যানসার পাইতাম, এ এবং হ্যাঁ, এ এবং ডি। হ্যাঁ, তখন আমরা এটাও দাগায় দিয়ে আসতাম। আলটিমেটলি তো আমরা আগেরটাই দাগায় দিয়ে চলে আসি, তখন আমরা এই দাগায় দিয়ে চলে আসতাম। তো সেই হিসেবে তোমাদের মধ্যে যে অ্যানসার দিয়েছো সে রাইট দিয়েছো। জানি না সে পুরোটা বুঝেছে। হ্যাঁ, বিজ্ঞাপন মানে কিভাবে আমাদের সম্পদ হইলো বুঝি নাই। বিজ্ঞাপন সরবরাহ স্যার, বিজ্ঞাপন শুধু বিজ্ঞাপন বলা থাকলে খরচ হিসেবে ধরতে পারতা, বাট স্বাভাবিকভাবে বিজ্ঞাপনটা সবসময় আমরা কি করি, বিলম্বিত বিজ্ঞাপন হয়, এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হয় স্যার। স্বাভাবিকভাবে বিজ্ঞাপন হচ্ছে এর নেচার বা প্রকৃতি হচ্ছে এর খরচ, বিলম্বিত খরচ, এটা অর্থাৎ সম্পদ হিসেবে এটাকে আমরা ব্যবহার করি স্বাভাবিকভাবে। তো এটাকে তো আসলে বন্ধ করতেছি না, আমাদের তো অ্যান্সার একটা আছেই। যদি অন্য কোনো অ্যান্সার না থাকতো তাহলে না বাধ্য হয়ে নিতাম এটা, যদি অন্য কোনো অ্যান্সার না থাকতো। এবার বুঝছি কিনা, অপশন এতে তো একটা ক্লিয়ার অ্যান্সার আছে যে আয়বাচক এবং ব্যয়বাচক হিসাবকে বন্ধ করে দেওয়া হয়, জিরো হয়ে যায়। স্যার এখন ক্লিয়ার বিষয়টা? ভাই জি এখানে ভাইয়া। তো খতিয়ান জি মুক্ত ভাইয়া। করা এটাও বলেছে, খতিয়ান জি? মুক্তকরণ। এখানে তো প্রশ্ন বলা হয়েছে খতিয়ান ভুক্ত, এটা মানে কি সমাপনী দাখিলা? সমাপনী দাখিলা দেওয়ার পরে তো আমরা দাবা দেওয়ার পরে তো খতিয়ান দিবই, কিন্তু কোন ব্যালেন্সটা জিরো হয়, অর্থাৎ এই ব্যালেন্সটা আসলে জিরো হয়ে যাবে, এই ব্যালেন্সটা থাকবে না কিছু, মানে বন্ধ করা হয়। ঠিক আছে স্যার, জিরো হয়ে যাবে, জিরো মানে কিন্তু বন্ধ হওয়া। সমাপনী দাখিলা দিয়ে যে আমরা একটা অ্যাকাউন্টকে বন্ধ করতেছি, এটা মানে কি স্যার? এটার মানেই হচ্ছে জিরো করা, জিরো। এটা কিন্তু আমি বলেছি ক্লাসে আগে যে বন্ধ করা বলতে বোঝায় জিরো করাকে, ক্লাসে। স্যার এবার বুঝছি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, একজন সাউন্ড পাচ্ছে না বলতেছে টেক্সট দিয়ে, আই ডোন্ট নো যে সে আসলে, তুমি একটু আরেকবার লগ আউট করে লগ ইন করো আরেকবার। অন্যরা তো শুনতে পাচ্ছে তাই না স্যার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া। জি ভাইয়া, শুনতে পাচ্ছি, শুনতে কিন্তু আপনার পারতেছি। কথাটা হঠাৎ হঠাৎ আটকায় যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা কি বেশি আটকা যাচ্ছে? যদিও ক্লাস ঠিকই তো আছে। আর কেউ হ্যাঁ ভাই, ক্লাস ঠিক নিচ্ছে আছে। না, আমি একাই ক্লাস নিচ্ছি, তার মানে তোমাদের নেট কানেকশনে প্রবলেম হতে পারে একটু, কারণ আমার এই রুমে আর কেউ ক্লাস নিচ্ছে না। না ভাই, আটকে দিয়েছে না, সুন্দরই আসতেছে। আচ্ছা ঠিক আছে, একদম তোমরাও একটু তোমাদের নেট কানেকশন ওয়াইফাই অফ অন করা লাগলে কইরো, করে ঠিক করে নাও। ঠিক আছে স্যার, আমি আলোচনা করতেছি আবারও এই যে সমাপনী দাখিলা সম্পর্কিত বিষয় নিয়ে, যে স্যার এখানে অস্থায়ী হিসাব বা মূলত যে বিষয়গুলো আলোচনা করা হয় যে বছর শেষে বন্ধ করে দেওয়া হয়। 14 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করি, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের ব্যাচের জন্য 18-19 সালের ব্যাচ। এই কোশ্চেনটা একটু সলভ করি আমরা, 18 এই 14 নম্বর কোশ্চেনটা। ক্রয় ফেরত। স্যার আমরা 14 নম্বরের অ্যানসারটা বুঝতে পেরেছি কিনা? 14 নম্বর একটা অ্যানসারটা খেয়াল করব। জি ভাইয়া। কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দেয়া হয়, অর্থাৎ বিশদ আয় বিবরণীতে যে আইটেমগুলো আছে, আয়বাচক এবং ব্যয়বাচক হিসাবগুলো, সেগুলোকে আমরা বন্ধ করে দেই। হ্যাঁ, একজন অ্যানসার রেইজ হ্যান্ড করেছে, জায়েদ। জায়েদ একটু আমার কোশ্চেন করো, কোশ্চেন থাকলে। জায়েদ কি তাহলে এমনি রেইজ হ্যান্ড হয়ে গেছে মেবি মনে হয়, নাকি? ঠিক আছে স্যার। ভাই এখানে কয় ফেরত হবে কেন? স্যার বিষয়টা হচ্ছে এখানে তো উত্তোলন আয় ব্যয় কিছু নেই। হ্যাঁ
স্যার খেয়াল করতে হবে এই বিষয়গুলো। আমরা লেকচার 1 আমি নিই নাই, এমসিসি তো লেকচার 1 আমি নিয়েছি। আমি আপনাদেরকে তখনই বলে দিয়েছি কনসেপ্টটা, যে আমাদের হিসাব বিজ্ঞানের যে উপাদান রয়েছে 5টা, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। এই 5টা উপাদানের মধ্যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব উদ্বৃত্ত পত্রে পাওয়া যায়, যেগুলোকে কখনো বন্ধ করা হয় না, এগুলো পরবর্তী বছরে চলে যায়। কিন্তু আয় ব্যয়বাচক হিসাবগুলো যা বিশদায় বিবরণীতে পাওয়া যায়, সেগুলোকে আমরা সমাপনী দাখিলা দিয়ে বন্ধ করে দেই। আলটিমেটলি এখানে কোন আইটেমটা রয়েছে, আমি যদি এখানে ক্রয় ফেরত অ্যান্সার না নিই, স্যার আপনাদের সাথে মিলাচ্ছি, আমি যদি ক্রয় ফেরত অ্যান্সার না নিই, বি নাম্বার অপশনটা হচ্ছে অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা হচ্ছে একটা দায়। সি নাম্বার অপশন হচ্ছে পুঞ্জীভূত অবচয়, এটা হচ্ছে বিপরীত সম্পদ। স্যার এগুলো কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে স্যার বিপরীত সম্পদ। তাহলে স্যার এই 3টা আইটেমই তো বিপরীত সম্পদ, সম্পদের মধ্যে আছে, দায়ের মধ্যে আছে, চলে যাচ্ছে স্যার এটা হিসাব পরবর্তী হিসাবকালে। তাহলে কোনটা বন্ধ করে দিচ্ছি, আয় ব্যয়বাচক হিসাবের মধ্যে কোনটা আছে একটু খেয়াল করে দেখি, তাহলে কেটেও একটা অ্যান্সার বের করা যায় যে হ্যাঁ তার মানে অপশন এটা এখানে অ্যান্সার হতে পারে। স্যার এটা একটা স্ট্র্যাটেজি বা একটা টেকনিক, যে আমরা অন্য অপশন কেটে দিয়ে আরেকটা অপশন, সঠিক অপশনটা খুঁজে বের করতে পারবো। এবার বুঝছি কিনা স্যার যে কোশ্চেন করেছি? জি ভাইয়া। ভাইয়া একটা কথা ছিল ভাইয়া। হ্যাঁ কথা বলেন। ভাইয়া ক্রয় ফেরত তো ভাইয়া ব্যয় হিসেবে ধরা যায় না, মানে কন্ট্রা আয় এটা তো ব্যয়। ক্রয় ফেরত হচ্ছে কন্ট্রা ব্যয়। কন্ট্রা ব্যয়কে তোমরা আয় বলতে পারবা না, আয়ের মতো কিন্তু আয় বলা যাবে না অ্যাকাউন্টিং এর ভাষায়। অ্যাকাউন্টিং এর ভাষায় তাকে বলতেই হবে কন্ট্রা ব্যয়, অর্থাৎ বিপরীত ব্যয়। কিন্তু সেটা আয় ব্যয়বাচক হিসাব, তো এটা বুঝতে হবে আপনাকে। সেটা কি সম্পত্তি হিসাব বা দায় বা মালিকানা সত্ত্ব হিসাব, হিসাব কিনা? আমার আয় ব্যয়বাচক হিসাব হলেই আমি তাকে বন্ধ করে দিব, একদম কনফিডেন্ট থাকতে হবে এই বিষয়ে। আয় ব্যয়বাচক তার মানে ভাইয়া বিপরীত আয় ব্যয়ও করা যাবে, বন্ধ করে দেবে। অফকোর্স আমার আয় ব্যয়বাচক বা বিশদ বিবরণীতে যত আইটেম আছে আমার এইখানে আয় ব্যয়বাচক আইটেম, সেগুলো আমরা অবশ্যই বন্ধ করে দিতে পারবো স্যার। ক্লিয়ার কিনা তাহলে স্যার? বিক্রয় ফেরত বন্ধ করে দেওয়া যাবে। বন্ধ করা যাবে বলেই তো বলতেছি। এখন কি ক্লিয়ার হয়েছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে স্যার। আচ্ছা, এর পরবর্তীতেই রয়েছে হচ্ছে ভুল সংশোধনী জাবেদার যে টপিকটা রয়েছে, বারবার উপরে উঠে যাচ্ছে স্যার। সমাপনী দাখিলার পরবর্তীতেই রয়েছে হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। স্যার ভুল সংশোধনী দাখিলাটা অধিকাংশ স্টুডেন্ট কলেজে অনেকেই পছন্দ করতো না, ছেড়ে দিয়ে আসে, পারে না, ভুল হয়। জি ভাইয়া, ভুল সংশোধন আমি বলবো যে না, এটা ছেড়ে দেওয়া যাবে না, এই মুহূর্তে একটা ফরম্যাট দেখাই দিই, সেভাবে চিন্তা করার চেষ্টা করতে হবে ভুল সংশোধনী দাখিলাটা, এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় অ্যান্সার করার চেষ্টা করবা যদি পরীক্ষা চলে আসে। সেটা হচ্ছে যে ভুল সংশোধন করার জন্য একটা ফরম্যাট চিন্তা করবা। 1 নাম্বার, যে যদি টাকার ভুল হয় সেটা আলাদা বিষয়, টাকার ভুল হলে সেটা আলাদা বিষয়, টাকার ভুল ছাড়া। অর্থাৎ টাকার ভুলটা বলি, টাকার ভুল মনে করি যে স্যার 3000 টাকার জায়গায় 5000 টাকা লিখে ফেলছি। স্যার 3000 টাকার জায়গায় 5000 টাকা লিখে ফেলেছি, তার মানে আমি টাকাটা বেশি লিখে ফেলেছি। তাহলে এই ভুলটার সংশোধন হচ্ছে টাকাটা কমায় দেওয়া। আমি 3000 টাকার জায়গায় 5000 লিখে ফেলেছি, তাহলে এই ভুলের সংশোধন হচ্ছে টাকাটা মানে বেশি লিখে ফেলেছি, কমায় দিতে হবে 2000। আমি 3000 এর জায়গায় 1000 লিখেছি, তার মানে আমি কম লিখেছি, অর্থাৎ টাকাটা আমাকে বাড়ায় দিতে হবে। 3000 এর জায়গায় আমি 1000 লিখেছি, তাহলে টাকাটা আমাকে বাড়ায় দিতে হবে। কিন্তু স্যার যদি আমার টাকার ভুল না হয়, তাহলে আমরা যে সংশোধনী জাবেদাটা দেই, সেই জাবেদাটা খেয়াল করতে হবে এই 3টা স্টেপে খেয়াল করব। সেটা হচ্ছে আমরা ভুলে কি করেছি, আর আমাদের সঠিকটা কি হওয়া উচিত ছিল, সঠিকটা বা কি হওয়া উচিত ছিল বা সঠিকটা কি, তাহলে আমরা ইজিলি সংশোধনটা পেয়ে যাব স্বাভাবিকভাবে। যদিও যারা ইন্টার থেকে পারি আমরা ভুল সংশোধনী, তাদেরকে আর কষ্ট করে এটাতে প্যারা নিতে হবে না আশা করছি। তারা এটা ঠান্ডা মাথায় দেখো জাস্ট যে কিভাবে সলভ করা হয়। স্যার ভুল সংশোধনী জাবেদার স্ক্রিনে দেখানো 1 নম্বর পয়েন্টটা আমরা একটু খেয়াল করব। পণ্য ক্রয় করে মজুরি হিসাবকে ডেবিট করা হয়েছে। স্যার
আমরা ভুলে কি করছি একটু খেয়াল করে দেখেন, পণ্য ক্রয় করে মজুরিকে ডেবিট করেছি, অর্থাৎ ভুলে কি করছি, ভুলে আমরা লিখছি মজুরি ডেবিট, ভুলে আমরা লিখেছি মজুরি ডেবিট। সঠিকটা কি ছিল? সঠিকটা ছিল হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। স্যার এখানে কাজটা কি, সংশোধন কিভাবে হয় একটু খেয়াল করবো মনোযোগ দিয়ে। আমাদের যেটা লেখা উচিত ছিল বা যেটা সঠিক সেটা তো অবশ্যই সংশোধন করে সংশোধনের মধ্যে লিখতে হবে, কারণ এটা আমি লিখি নাই, এটা লেখা উচিত ছিল কিন্তু আমি লিখি নাই, এজন্য আমাকে লিখতে হবে। অর্থাৎ স্যার আমাকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। আমরা ওই সংশোধনী যাবে না, যাদের কাছে লেকচার শিট আছে ওই ফাঁকা জায়গায় লিখতে পারি সংশোধনের মধ্যে যে স্যার ক্রয় হিসাব ডেবিট। আর আমরা যে ভুলে মজুরিকে ডেবিট লিখেছি, স্যার খেয়াল করবো, ভুলে মজুরিকে ডেবিট লিখেছি। আর ভুল করলে কি স্যার সরি বলতে হবে না? সরি তো বলতে হবে, বহুত জায়গায় সরি বলো, এখন এখানে একটু বলা শিখো, ঠিক আছে? যে মজুরিকে ডেবিট করেছো, এটা ভুল করাটার জন্য সরি বলতে হবে। এখন এটা ভুল করলে অবশ্যই এটাকে উল্টাই দিতে হবে, অর্থাৎ মজুরিকে ক্রেডিট করতে হবে। স্যার যেটা লেখা উচিত ছিল সেটা ডিরেক্টলি লিখবো, যেটা লেখা উচিত ছিল সেটা ডিরেক্টলি লিখবো, আর যেটা মূলত হচ্ছে আমাদের ভুল করেছি সেটা উল্টায় দিব। এই পয়েন্টটা একটু মনে রাখার চেষ্টা করি যে আমার লেখা উচিত ছিল কোনটা আর আমি লিখে ফেলেছি কোনটা। আমার লেখা ভাইয়া হিসাব ডেবিট। হ্যাঁ বলেন। ভাইয়া আমার না নেট চলে গেছিল, একটু আবার প্রথম থেকে বুঝাবেন? আর আমার বিষয়টা হচ্ছে প্রথম থেকে বোঝানো, আমি এই প্রথম থেকে বলতে এই যে এইটাই সংশোধনীটা। হ্যাঁ স্যার খেয়াল করবো, এই যে 1 নম্বর কোশ্চেনটা, পণ্য ক্রয় করে মজুরি হিসাবকে ডেবিট করা হয়েছে 100 টাকা, পণ্য ক্রয় করে মজুরি হিসাবকে ডেবিট করা হয়েছে 100 টাকা, এটা বলেছে। তো যারা ভুল সংশোধনী পারি না তাদের উদ্দেশ্যেই বলতেছি মূলত যে স্যার খেয়াল করবো 3টা বিষয়। একটা হচ্ছে ভুলে কি করেছি এবং সঠিকটা কি করা উচিত ছিল, তাহলে সংশোধনটা আসবে, তাহলে সংশোধনটা আসবে। স্যার আমরা ভুলে ক্রয় হিসাব ডেবিট না করে করে ফেলছি মজুরি হিসাব ডেবিট, তাহলে আমি যে ভুলটা করলাম এই ভুলটার জন্য তো আমাকে কি বলা দরকার স্যার? সরি বলা দরকার, কারণ আমি মজুরিকে ডেবিট করে মজুরিকে বেশি লিখে ফেলছি। এখন অবশ্যই আমার সরি বলে মজুরিকে কি করতে হবে? মজুরিকে ক্রেডিট করে দিতে হবে, অর্থাৎ যেটা ভুল করেছি সেটা অপোজিটটা করতে হবে, তাহলে এই জিনিসটা আমার ঠিক হয়ে যাবে। কারণ ডেবিট করে বাড়ায় ফেলছিলাম, এখন মজুরিটাকে ক্রেডিট করে কমাই দিয়ে ফেললাম। কিন্তু আমার যে ক্রয় হিসাব ডেবিট এটা আমি লিখিই নাই, এটা তো সঠিক ছিল, আমার উচিত ছিল লেখা, এই জন্য ক্রয় হিসাব ডেবিটকে লিখতে হবে, যা উচিত ছিল সেটা লিখতে হবে, আর যা ভুল করেছি তার উল্টাটা করতে হবে। এই ছিল হচ্ছে সংশোধন করার জন্য একটা সহজ মেথড। স্যার 1 নাম্বারটাকে বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানান কাইন্ডলি। হ্যাঁ স্যার জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। শুধুমাত্র 6-7 জন বুঝছি, বাকিরা রেসপন্স করেন তো দেখি। হ্যাঁ ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া জি ভাইয়া জি স্যার। ওই 6-7 জনই আবার রেসপন্স করলেন নাকি অন্য 6-7 জন রেসপন্স করলো? এবার অন্যরাও করছে ভাইয়া। অন্যরা করছে? আচ্ছা ঠিক আছে, একজন কিন্তু 2বার রেসপন্স করবো না যে বুঝতে পারছি কিনা, একজন একবারই রেসপন্স করবো শুধু। আচ্ছা স্যার এখন তাহলে আলোচনা করবো 2 নাম্বার পয়েন্টটা নিয়ে, একটু খেয়াল করি স্ক্রিনের। পণ্য ক্রয় করে নগদান হিসাবকে ঠিকমতো লিপিবদ্ধ করা না হলেও, সরি ঠিকমতো লিপিবদ্ধ হলেও ক্রয় হিসাবকে ডেবিট করা হয় নাই। স্যার আমাদের এই বিষয়গুলো একটু তুলনামূলকভাবে ইজি, যখন সেটা একতরফা ভুল হবে, যখন একটা দিকে ভুল হবে তখন মূলত এরকম ঝামেলা করতে হয় না। আমরা পণ্য ক্রয় করছি, নগদান হিসাবকে লিখছি কিন্তু ক্রয় হিসাবে লিখি নাই, তাহলে এই বিষয়টা সহজ, ক্রয় হিসাবে লিখে দাও তাহলেই তো হচ্ছে, বেশি তো ভুল করো নাই, মানে ভুলে তো তুমি অন্য অ্যাকাউন্টে দিয়ে দাও নাই, এখানে ভুলটা কি হয়েছে? লেখো নাই, অর্থাৎ লেখা না লেখার যে ভুলটা হয়েছে সেই ভুলটা হচ্ছে তোমাকে লিখে দিতে হবে। অর্থাৎ আমার যে পণ্য ক্রয় করে নগদান হিসাবে ঠিকমতো লিপিবদ্ধ হলেও ক্রয় হিসাবে কিছুই লেখি নাই, তাহলে আমার ক্রয় হিসাবে লেখা উচিত তো ছিল, লেখা উচিত ছিল হচ্ছে আমার ক্রয় হিসাবে ডেবিট করা, অর্থাৎ যেটা উচিত ছিল সেটা আমার সংশোধনে আসবে ক্রয় হিসাব ডেবিট। কিন্তু আমি তো ভুলে অন্য কোনো কিছু করি নাই, ভুলে তো আমি অন্য কোনো কিছু, ভুলে যেহেতু আমি অন্য কোনো অ্যাকাউন্টকে এফেক্ট করি নাই, তাহলে আমার তো এখানে মাত্র একটা দফা ইফেক্ট হয়েছে, সেটা হচ্ছে ক্রয়। তাহলে আরেকটা কি আসবে? আরেকটা হচ্ছে স্যার অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ক্রেডিট, এটা মনে রাখবো স্যার। যখন আমার একটা দফা, ভাইয়া এখানে তো লিপিবদ্ধই করে নাই। হ্যাঁ একটু খেয়াল করে দেখো কি বলছে, ক্রয় হিসাব, পণ্য ক্রয় করে নগদান হিসাবকে ঠিক মতো লিখছে কিন্তু ক্রয় হিসাবকে লেখে নাই,
যেহেতু ক্রয় হিসাবকে ডেবিট করে নাই, যদি ডিটেইলসে বলতে বলো তাহলে এভাবে বলতে হয় যে আমরা ভুলে কি করছি, যদি এটা চিন্তা করো, এটা জাস্ট এটা প্রয়োজন ছিল না, তারপরেও দেখাচ্ছি যে ভুলে কি করেছি। ভুলে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করিই নেই, ফাঁকা রাখছি, আর নগদানকে ক্রেডিট করেছি, নগদানকে ক্রেডিট করেছি। তাহলে নগদানে তো আর ভুল করি নাই, নগদানে তো আর ভুল করি নাই, তাহলে আমরা এখানে ভুলে অন্য কি করেছি, ভুলে আমরা এখানে ক্রয় হিসাবকে লিখিই নেই। কিন্তু সঠিক কি ছিল, সঠিক ছিল ক্রয় হিসাবটাকে ডেবিট করা। তাহলে সঠিক যেটা ছিল সেটা তো আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট। আর যদি কোনো ভুল করতাম তাহলে ভুলে সরি বলতাম, কিন্তু অন্য কোনো অ্যাকাউন্ট তো ভুল করি নাই, অন্য কোনো অ্যাকাউন্ট তো আমরা ভুল করি নাই। যেহেতু মাত্র একটা দফা ভুল হয়েছে তাহলে এটাকে বলা হয় একতরফা ভুল। এই জন্য সংশোধনের মধ্যে অনিশ্চিত হিসাব নিয়ে আসতে হয়, তাহলে আমাদের এই জিনিসটাকে মেলানো সম্ভব হয়। এখন ক্লিয়ার কিনা বিষয়টা স্যার? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হয়েছেন? যারা যারা ক্লিয়ার হয়েছেন আমাকে 3 নাম্বারটার অ্যান্সার বলতে হবে আপনাদেরকে। দেনাদারের কাছ থেকে 100 টাকা আদায় করে দেনাদার হিসেবে ক্রেডিট করা হয়েছে, এখানে বলেন কি ভুল হয়েছে, কিভাবে ঠিক করব? চিন্তা করেন, নগদান হিসাবটা ডেবিট হবে, দেনাদার হিসাবটা ডেবিট। একজন একবার অ্যান্সার দিব, তারপর অন্য কেউ। দেনাদার থেকে ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট হবে আর দেনাদার হিসাব দেনাদারের কাছ থেকে এখানে আদায় করা হয়েছে, তার মানে নগদানটা ডেবিট হবে। নগদান ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। নগদানকে দেখুন স্যার, আপনাদেরকে এই বিষয়টা একটু আলোচনা করি, বুঝছি এখানে এখানকার ঘাটতিটা হচ্ছে যে ভুল সংশোধনীতে মনে রাখতে হবে যে পয়েন্টে ভুল বলা হয় নাই সে পয়েন্টে কখনোই ভুল হয় নাই, যে পয়েন্টে ভুল বলা হয় নাই সে পয়েন্টে কখনো ভুল হয় নাই। যেমন স্যার একটু বুঝাই এই বিষয়টা, আপনি আপনাদেরকে একটু ডিটেলস বলে দেই, যদিও সময় লেগে যাচ্ছে, যাক সমস্যা নেই, আমাদের কঠিন একটা টপিক আজকে আছে, তারপরেও সমন্বয় দাখিলাটা শেষের দিকে আলোচনা করব। যেমন 1 নম্বরের যে বিষয়টা ছিল স্যার, পণ্য ক্রয় করে মজুরি হিসাবকে ডেবিট করেছি। তাহলে স্যার বিষয়টা হচ্ছে পণ্য ক্রয় করলে তো এইভাবে লিখতাম আমরা, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট, বাট আমরা ভুলে কি করেছি, আমরা ভুলে লিখেছি মজুরি ডেবিট আর নগদান ক্রেডিট। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে আমরা যে পয়েন্টে ভুল বলা থাকে না সে পয়েন্টে কখনো ভুল হয় না স্যার। তার মানে আমার নগদানের কথা কিন্তু প্রশ্নে বলেও নাই, 1 নাম্বারটায় বলেছে পণ্য ক্রয় করে মজুরি হিসেবে ডেবিট করেছি, তার মানে নগদানে কখনোই ভুল করিনি, তার মানে নগদানে কখনোই ভুল করিনি, অর্থাৎ এই দুইটার মধ্যেই ঝামেলা হয়েছে এবং এই দুইটাকেই আমার শুধরায় দিতে হবে। ঠিক তেমনই 3 নাম্বারটাতে দেনাদারের কাছ থেকে 100 টাকা আদায় করে দেনাদার হিসাবকে ক্রেডিট করা হয়েছে। স্যার 3 নম্বরে তো নগদান কথাটাতে আমার ভুল হয় নাই, কিন্তু এবং দেখা যাচ্ছে যে দেনাদারের কথাটাতেও কোনো ভুল হয় নাই, অর্থাৎ 3 নম্বরের অ্যান্সার হচ্ছে কোনো ভুল। কি 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 হলো স্যার অ্যান্সার বলেন? কোনো ভুল নেই, কোনো ভুল হয় নাই, সঠিক আছে। ভুল নেই, কোনো ভাইয়া ভুল বানান নাকি আবার ভুল হইলো? স্যার বিষয়টা হচ্ছে দেনাদারের কাছ থেকে 100 টাকা আদায় করলাম, নগদান ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ভাইয়া আপনার ভুল বানানটা ভুল হইছে, ভুল বানান অভ্যস্ত হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। ঠিক আছে স্যার, স্যার আমার পড়াশোনা বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাই ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, ভুল বানান আমি মানে অভ্যস্ত হয়ে গেছি এই ভুল এভাবেই লিখতে লিখতে, এটা ছাড়তে পারতেছি না। কি বলে এটাকে? আমরা প্রথম ব্যাচ আর আপনার এই ভুলটা ধরতে পেরেছে। হ্যাঁ আসলে তো তাই, কারণ আমি এতগুলো ব্যাচে পড়ায় আসছি, এইভাবেই তো ভুল লিখেছি কিন্তু কেউ বলে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ আমার ভুলটা সংশোধন করার জন্য। অ্যাকাউন্টিং হচ্ছে ভুল সংশোধনী জাবেদা দিতে পারে, তাহলে অ্যাকাউন্টিং এর স্টুডেন্টরাও ভুল ধরাই দিতে পারবে, স্বাভাবিক। ঠিক আছে স্যার, তাহলে 3 নম্বরে লিখে রাখবো কোনো ভুল নেই এবং ভুলের বানান তোমরাও অস্বীকার দিবা। ঠিক আছে স্যার, এই পয়েন্টটা ক্লিয়ার কিনা এখনো পর্যন্ত? আমি একটু টাকার একটা প্রবলেম দেখাই দিই, টাকার প্রবলেমটা দেখাই দিয়ে আপনারা নিজেরা বাকি সবগুলো প্র্যাকটিস করবেন। আমি 1 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনটা যে রয়েছে টাকার ভুলগুলো কিভাবে সলিউশন করতে হয় এইটা একটু আমি দেখাই দিই, আমি বলে দিচ্ছি। লেখা আছে 12,800 টাকার বেতন হিসাবের বইতে লেখা হয়েছে 18,200। স্যার তাহলে আমি বেতন যদি দেই
আমি লিখি হচ্ছে বেতন ডেবিট, নগদান ক্রেডিট। স্যার বেতন যদি আমি দেই, লিখি আমরা বেতন ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে 12,800 টাকার জায়গায় আমরা লিখে ফেলেছি 18,200। অর্থাৎ বেতন ডেবিট করেছি আমরা 18,200, নগদান ক্রেডিট করেছি আমরা 18,200। স্যার একটু খেয়াল করে দেখেন, আমি টাকার বিষয়টা যেটা বললাম শুরুতেই, যে টাকার ভুল হলে তাহলে যদি আমি বেশি লিখে ফেলি তাহলে কমায় দিতে হবে, যদি কম লিখে ফেলি তাহলে সেটাকে বাড়ায় দিতে হবে। স্যার আমি এখানে ভুলে বেশি লিখে ফেলছি, আমি এখানে ভুলে বেশি লিখে ফেলেছি, তাহলে এই জিনিসটাকে আমার কমায় দিতে হবে। স্যার বেতনকে ডেবিট করেছে 18,200, তার মানে এর ডেবিটে আমার বেশি আছে, এর ডেবিটে আমার 5,400 টাকা বেশি আছে। ঠিক আছে স্যার, তাহলে এটাকে আমি ওই 5,400 টাকা যদি কমাইতে চাই তাহলে বেতনকে আমার ক্রেডিট করতে হবে 5,400। স্যার এভাবে সিম্পলি চিন্তা করতে হবে। নগদান হিসাব ক্রেডিট হচ্ছে আমি 18,200 লিখে ফেলেছি, তার মানে নগদানের ক্রেডিটে 5,400 টাকা বেশি আছে, ক্রেডিটে 5,400 টাকা বেশি আছে, যেটা আমরা ভুল করেছি। টাকার ভুল, টাকার ভুল, এটা মনে রাখতে হবে। টাকার ভুল, নগদানে আমরা 5,400 টাকা বেশি করে রাখছি ক্রেডিটে। তাহলে এটাকে আমি এখন কি করলে ঠিক হবে? এটাকে আমি নগদানে 5,400 টাকা ডেবিট করে দিলে সঠিক হবে। এটা হয়ে যাবে স্যার সংশোধন। একটু খেয়াল করবো স্যার সংশোধনের বিষয়টা, যে নগদান ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। আমার এই বিষয়টাকে আমি বুঝাইতে পারলাম কিনা, যে টাকার জিনিসটা নিয়ে টেনশন করা যাবে না। টাকার জিনিসটা হচ্ছে মানে ভাইয়া ওইখানে কি 18,200 থেকে 12,800 টা মাইনাস হইছে, হয়ে না? Yes. মানে 5,400 আসছে, আসছে। আচ্ছা ভাই ঠিক আছে। কারণ আমি ওই ওই শুধু 5,400 তো বেশি লিখে ফেলছি, তাহলে ওটাই কমাই দিব না, পুরো টাকা থেকে কিন্তু কমাই দিতে পারবো না। শুধু যতটুকু কমালে আমার সঠিক হয়ে যাবে ততটুকুই আমার কাজটা করতে হবে। বাকিরা একটু জানান তো আমাকে, এইবার বুঝলেন কিনা 1 নম্বর বিষয়টা? ভাইয়া একটু মুইছেন, একটু রাখেন ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখানে আরো কিছু প্র্যাকটিস রয়েছে স্যার, সবাইকে প্র্যাকটিস গুলো করতে হবে। প্রবলেম হলে এইটাতে বলবো যে হ্যাঁ সলভ ক্লাসে কাজে লাগাইতে পারো, এইটাতে যদি কোনো প্রবলেম হয়। 4 নম্বর লেকচারে প্রবলেম থাকে অধিকাংশ স্টুডেন্টের। 4 নম্বর লেকচারটাই হচ্ছে তুলনামূলকভাবে 1, 2, 3 এর চাইতে একটু টাফ। আবার অন্য যে লেকচারগুলো আছে 6, 7, 8, 9, 10 ওগুলো তো পুরোটাই ম্যাথ, ওখানে তো আবার আরো কিছু শেখার মতো বিষয় আছে। তবে ইনশাআল্লাহ টেনশন নেওয়ার কিছু নাই, শর্টকাট ট্রিক্স আছে। আমরা 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে ম্যাথও করতে পারবো আশা করছি, যদি ইনশাআল্লাহ ট্রিক্স গুলো শিখতে পারি। সেটা ওই সময় আলোচনা করা হবে আশা করছি। এখন কি মুছবো স্যার? কারণ আমি এই টপিক লিখবো এখন। জি ভাইয়া মুছেন, সমস্যা নেই। নগদান ভিত্তি, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং এর আজকের লেকচারের লাস্ট টপিকের মূল আলোচনায় আমরা চলে এসেছি। যারা ক্লাসে আসো, হ্যাঁ ক্লাসে থাইকো এবং বের হয়ে গেলে আবার জয়েন দিও। মূল আলোচনাটাই হচ্ছে এখন শুরু হবে এই মুহূর্ত থেকে। যে আমরা বলতেছি এখানে হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তি সম্পর্কে। আমরা যে হিসাব নিকাশ করি, এই হিসাব নিকাশটা রাখার জন্য 2টা পদ্ধতি রয়েছে। হিসাব নিকাশ বলতে স্যার আমরা জাবেদা, খতিয়ান, রেওয়ামিল যাই করতেছি এগুলো সবগুলো আমার হিসাব নিকাশের মধ্যে রয়েছে। তো এই হিসাব নিকাশটা যে করতেছি এটার জন্য 2টো পদ্ধতি রয়েছে বা ভিত্তি রয়েছে। হিসাব নিকাশের 2টো ভিত্তি, একটি হচ্ছে স্যার বকেয়া ভিত্তি, আরটি হচ্ছে নগদান ভিত্তি। আমি প্রথমে বিষয়টা আলোচনা করব, তারপর একটা এক্সাম্পল দিব, আশা করতেছি বুঝে যাবা যে নগদান ভিত্তি এবং বকেয়া ভিত্তি বলতে আসলে কি বোঝাচ্ছে। আমার আপাতত স্ক্রিন প্রয়োজন নাই, আমি চাচ্ছি তোমরা একটু বোর্ডটা খেয়াল করো বেশি করে। স্যার আমরা এখন আলোচনা করব হিসাব নিকাশের ভিত্তি নিয়ে। ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না। যাবে আমি একটু লিখে নিই আগে। এখন স্যার দেখা যাচ্ছে? জি ভাইয়া ক্লিয়ার। হিসাব নিকাশের ভিত্তি অর্থাৎ স্যার 1 নম্বরে হচ্ছে বকেয়া ভিত্তি। স্যার যে কয়েকটা কথা বলবো মনে রাখার চেষ্টা করব, প্রয়োজন হলে লিখে রাখবো। স্যার ভিত্তি বলতেছে হিসাব বিজ্ঞানের এমন একটা ভিত্তি যে ভিত্তিটা হচ্ছে প্রতিষ্ঠানের লেনদেন যে হিসাবকালে সংগঠিত হবে বা যেদিন সংগঠিত হবে সেদিনই লিপিবদ্ধ করতে হবে। যে যদি কোনো আয় হয় বা যদি কোনো ব্যয় হয় সেটা নগদেও হতে পারে,
সেটা ধারেও হতে পারে, কিন্তু লিপিবদ্ধ হবে যেদিনই ব্যয়টা সংগঠিত হয়েছে বা আয়টা অর্জিত হয়েছে সেদিনই লিপিবদ্ধ হবে। অর্থাৎ সহজে যদি বলার চেষ্টা করি, লেনদেন যেদিন ঘটবে সেদিনই লিপিবদ্ধ হবে, সেদিনই লিপিবদ্ধ হবে। এই কথাটা মনে রাখতে হবে স্যার। ভাই একটা কোশ্চেন ছিল। জি হ্যাঁ বলেন। ভাই আমরা এভাবে তো ভিত্তি মানে কোনো কিছুর মূল বোঝাই, তাহলে এখানে ভিত্তি মানে কি বোঝাচ্ছে? না না না, বিষয়টা হচ্ছে যে আমরা পড়তাম এর আগে যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, তারপর আমরা বলতেছিলাম যে হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন। এটা এরকম না, একটার সাথে আরেকটা মিলাবো না, এটা প্রত্যেকটাই হচ্ছে স্বতন্ত্র। যে হিসাব নিকাশের জন্য আসলে মূল ভিত্তি, অর্থাৎ আমরা যে লেনদেন লিপিবদ্ধকরণ করি, লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার জন্য হিসাব যে রাখতেছি শুরুতেই, সেটার জন্য দুইটা ভিত্তি রয়েছে। আমি ভিত্তিটা আলোচনা করলে কিছুটা মাথায় যাবে ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করে দেখো প্রথম থেকেই, যে বকেয়া ভিত্তি বলতেছে লেনদেন যেদিন ঘটবে সেদিনই লিপিবদ্ধ করতে হবে। সেটা নগদেও হতে পারে, লেনদেনটা ধারেও হতে পারে। লেনদেনটি নগদেও হতে পারে, নগদে বা ধারে, যে কোনোটাই হতে পারে স্যার, নগদে বা ধারে হতে পারে। এটা মনে রাখবো স্যার। বকেয়া ভিত্তি বলতেছে একটা লেনদেন নগদ বা ধারে, সে যে কোনোটাই হতে পারে, হলেই আমরা লিপিবদ্ধ করব। এটা হচ্ছে বকেয়া ভিত্তি। এই 2 নম্বরে রয়েছে নগদান ভিত্তি। নগদান ভিত্তি হচ্ছে একটু অন্যরকম টাইপ। ও বলতেছে যে না, আমরা লেনদেন যেদিন ঘটবে সেদিন লিখবো না, আমরা মূলত যেদিন লেনদেনটার কারণে টাকা পাবো বা টাকা প্রদান করব, হ্যাঁ, সেদিন শুধুমাত্র আমরা লিপিবদ্ধ করব। যেদিন নগদ অর্থ নগদে আদান প্রদান ঘটবে। ভাইয়া ওইটা কি লেনদেনটি নগদে প্লাস ধারে হতে পারবে না, এরকম কিছু লিখছেন? হতে পারে, হতে পারবে। লেনদেনটি নগদে বা ধারে যে কোনোটাই হতে পারবে। আর নগদান ভিত্তি বলতেছে লেনদেনটি নগদে আদান প্রদান হলে লিপিবদ্ধ হবে। যেদিন নগদে আদান প্রদান হবে সেদিন লিপিবদ্ধ হবে। সেদিন লিপিবদ্ধ হবে, এটা খেয়াল করতে হবে স্যার। যেদিন লেনদেনটি নগদে আদান প্রদান হবে সেদিন লিপিবদ্ধ হবে। অর্থাৎ এই লেনদেনটা শুধুমাত্র নগদে হয়ে থাকে, নগদে, এটাতে আর ধারে হবে না। লেনদেনটি নগদে হবে, লেনদেনটি নগদে হবে, অর্থাৎ নগদে আদান হবে অথবা নগদে প্রদান হবে, তাহলেই শুধুমাত্র এইটি আমাদের লিপিবদ্ধ হবে, হিসাবের মধ্যে লিপিবদ্ধ হবে। এই বিষয়টাকে বোঝাচ্ছি স্যার। এখন বিষয়টা এটি যদি লেখা হয়ে থাকে, আমি একটা এক্সাম্পল দেই, তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। আমি কি এক্সাম্পলটা বলবো এখন? জি ভাইয়া। জি ভাইয়া বলেন। হ্যাঁ, একটু এক্সাম্পলটা খেয়াল করবো স্যার, এক্সাম্পলটা খেয়াল করবো। এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে আশা করি আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হবেন। আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, যে জানুয়ারি মাসের 10 তারিখে ধারে পণ্য বিক্রয় হচ্ছে 20,000 টাকা, এবং জানুয়ারি মাসের 15 তারিখে নগদে পাওয়া গেল টাকাটা, নগদে পাওয়া গেল, অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমরা মূলত নগদে টাকাটা পাইলাম। স্যার এখনই সবাই ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে স্যার, যে এখন যদি আমি জিজ্ঞেস করি বকেয়া ভিত্তিতে কবে আয়টা অর্জিত হয়েছে, বকেয়া ভিত্তিতে কত তারিখে আয়টা অর্জিত হয়েছে বলেন? 10 তারিখে। জানুয়ারির 10 তারিখে। জানুয়ারির 10 তারিখে। ভেরি গুড, আমরা বুঝে গেছি সবাই যে বকেয়া ভিত্তি বলতেছে যেদিন ঘটবে লেনদেন সেদিনই লিপিবদ্ধ হবে, নগদে হোক বা ধারে হোক। নগদান ভিত্তিতে যদি বলি স্যার,
নগদান ভিত্তিতে যদি বলি তাহলে কবে এই আয়টা অর্জিত হয়েছে বা কবে এই আয়টা জানুয়ারির 15 তারিখ 15 তারিখ আই হোপ all of you guys understood this matter ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি কিনা পুরো বিষয়টা? বকেয়া ভিত্তি এবং নগদান ভিত্তির আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন একটা সলিউশন করে দিব। ভাইয়া আবার একটু বুঝাবেন সবগুলো শর্টকাটে? আচ্ছা, আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে স্যার, হিসাব নিকাশের ভিত্তি হচ্ছে দুটি, একটি বকেয়া ভিত্তি, একটি নগদান ভিত্তি। স্যার বকেয়া ভিত্তি বলতেছে একটা প্রতিষ্ঠানের লেনদেন যেদিন ঘটবে সেদিনই লিপিবদ্ধ করব, জাবেদা দিব, এভাবে মনে রাখতে পারো। লেনদেন যেদিন ঘটবে সেদিনই জাবেদা দিব, অর্থাৎ লেনদেনটি নগদে হোক আর ধারে হোক আমরা লেনদেনটা জাবেদা দিব সেদিনই। কিন্তু নগদান ভিত্তি একটু ঘাটা, তারা বলতেছে যে না, যেদিন নগদের টাকা যাবে বা আসবে সেদিনই শুধুমাত্র লিপিবদ্ধ করব। নগদান ভিত্তি বলতেছে যেদিন নগদের টাকাটা আসবে যাবে সেদিন লিপিবদ্ধ করব। এবং এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম, যে ধরে নেই জানুয়ারির 10 তারিখে ধারে পণ্য বিক্রি করেছি, 15 তারিখে নগদে টাকাটা পেয়েছি। তাহলে বকেয়া ভিত্তিতে কবে আয় অর্জিত হয়েছে? অ্যান্সার হবে জানুয়ারির 10 তারিখ। আর যদি বলি নগদান ভিত্তিতে কবে আয়টা অর্জিত হয়েছে, তাহলে অ্যান্সার হবে স্যার জানুয়ারির 15 তারিখে। এই ছিল হচ্ছে বিষয়টা। এখন ভাইয়া একটা কোশ্চেন ছিল। কোশ্চেন বলো ভাইয়া এখানে বলছেন যে নগদে এবং ধারে বকেয়া ভিত্তি হতে পারে, নগদের ক্ষেত্রে বকেয়া ভিত্তিটা কিভাবে হয় একটু যদি বলতেন। না না না, বিষয়টা আমি নগদের ক্ষেত্রে বকেয়া ভিত্তি না, জিনিসটা নামটা হচ্ছে বকেয়া ভিত্তি। এটা হচ্ছে যে লেনদেন নগদে হোক বা ধারে হোক আমরা লিপিবদ্ধ করবো। এখানে লিপিবদ্ধকরণ কথাটাই কাজ, সেটা নগদে লেনদেন হোক আর ধারে লেনদেন হোক আমরা লিপিবদ্ধ করবো। সেজন্য আমি বলছি যে লেনদেনটা নগদেও হতে পারে ধারেও হতে পারে, তবুও হবে। কিন্তু নগদান ভিত্তি হচ্ছে ঘাটতারা, ওরা শুধু নগদ টাকাকে চিনে, ওরা শুধুমাত্র নগদে লেনদেন হলে লিপিবদ্ধ করবে, এভাবে চেষ্টা করবে। এখন ক্লিয়ার কিনা বিষয়টা? জি ভাইয়া। ভাই আপনি বকেয়া ভিত্তিতে নগদের লেনদেন একটা উদাহরণ দেন। বকেয়া ভিত্তিতে নগদের লেনদেন, বকেয়া ভিত্তিতে তো তুমি জানুয়ারির 15 তারিখে জাবেদা দিবা, তুমি জানুয়ারির 10 তারিখেও জাবেদা দিবা, তুমি কি জানুয়ারি 15 তারিখে জাবেদা দিবা না? বকেয়া ভিত্তিতে, বকেয়া ভিত্তিতে সব জাবেদাই দিবি, বুঝছি বিষয়টা? কিন্তু নগদান ভিত্তি 15 তারিখে জাবেদাটা দিবে। স্যার নগদান ভিত্তি শুধু 15 তারিখের লেনদেন দিবে, আর নগদান ভিত্তিতে শুধু নিচেরটা হবে। ইয়েস স্যার, এবার ক্লিয়ার কিনা? তাইলে কি ভাইয়া এখানে জানুয়ারি 10 আর জানুয়ারি 15 দুইটাকে একই সাথে বকেয়া ভিত্তিতে বলা যাবে, কিন্তু শুধু নগদান ভিত্তি বলতে গেলে জানুয়ারি 15 বলবো? আর আমাদের কথাটা হচ্ছে আয়টা সেদিনই হয়েছে, আমরা মূলত চিন্তা করবো যে কোন দিন আয় হয়েছে। আয়টা কিন্তু জানুয়ারির 10 তারিখেই হয়েছে, কারণ আমরা সেদিন বকেয়া ভিত্তিতে পণ্য বিক্রি করেছি, সেটা নগদ হারে হোক আমরা সেটাই বিক্রি করেছি। কিন্তু নগদান ভিত্তি বলতেছে যে আয়টা অর্জিত হবে তার 15 তারিখে, কারণ সেদিন সে টাকা পেয়েছে। এখানে আয় অর্জিত হওয়ার কাহিনী, ঠিক আছে? জাবেদা তো আমরা দিবই, জাবেদা তো নগদানের ক্ষেত্রে আমরা একটা দিব, বকেয়া ভিত্তিতে আমরা দুটো জাবেদাই দিয়ে দিব, সেটা আলাদা বিষয়। বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ ভাই ঠিক। তাইলে ভাই এখানে কি ডেটটা করতেছে, এফেক্ট করতেছে? হ্যাঁ, ডেটের বিষয়টা এখানে কাজে লাগবে, সেটা আরো বেশি ক্লিয়ার হবে সবাই আমার সাথে স্ক্রিনে আসে, ঠিক আছে? মনের মধ্যে যত কোশ্চেন আছে হ্যাঁ সবগুলো ক্লিয়ার হবে। আমি একটা কঠিন কোশ্চেনই দেই আপনাদেরকে, সেটা হচ্ছে 5 নম্বরের এই কোশ্চেনটা সলভ করতে দিই। সেটা হচ্ছে একটু খেয়াল করবো স্যার, এবং মনে রাখতে হবে একটা, আমি একটু আলোচনা করে দিই, বলি না এই বিষয়টা বলতে পারি না, একটু আলোচনা করি। যে আমরা মূলত আমরা যে অ্যাকাউন্টিং করি, একটু এখানে তাকাই, আমরা যে অ্যাকাউন্টিং করি সেটার যে হিসাব বিজ্ঞানের নীতিমালা আছে, আইএফআরএস গ্যাপ, যে নিয়ম নীতিমালাগুলো আমরা মেনে চলি, এই নিয়ম নীতিমালাগুলো মূলত বকেয়া ভিত্তিকে অনুমতি দিয়েছে। এরা মূলত বকেয়া ভিত্তিকে অনুমোদন দিয়েছে, এজন্যই কিন্তু আমরা বকেয়া ভিত্তিতেই সারা জীবন ম্যাথ করে আসছি। মানে এখনো পর্যন্ত আমাদের বইয়ে যত ম্যাথ করেছি এগুলো বকেয়া ভিত্তিরই ম্যাথ, মানে হিসাব বিজ্ঞানের নীতিমালা আইএফআরএস গ্যাপ নিয়ম নীতি যেগুলো আছে এরা বকেয়া ফলো করতে বলেছে। 5 নাম্বার কোশ্চেনটাতে, 5 নাম্বার কোশ্চেনটা খেয়াল করবো সবাই কোশ্চেনটা করবো। একটি কাপড়ের দোকানে নভেম্বরের 30 তারিখে 1 লক্ষ টাকার কাপড় বিক্রয় হয়। সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয়। ডিসেম্বরের 10 তারিখে এই সংক্রান্ত চেক গ্রহণ করা হয়। এখন বলতেছে আইএফআরএস অনুযায়ী আয় স্বীকৃতি নীতি যদি অনুসরণ করে
তাহলে 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে কবে স্যার? আয়টা 30 নভেম্বর। 30 নভেম্বর। তার মানে নভেম্বরের 30 তারিখ। নভেম্বরের 30 বকেয়া তারিখে ভিত্তি যেহেতু বলতেছে, তার মানে যেদিন লেনদেনটা ঘটেছে স্যার সেদিনই আমাদের হবে। হয়ে গেছে। এবার বুঝতে পারছি স্যার বিষয়টা, পুরো জিনিসটা হ্যাঁ। স্যার যাদের কনফিউশন ছিল ক্লিয়ার হইলাম কিনা? ভাইয়া ভাই আমার আরেকবার। প্রশ্নে একটা কোশ্চেন ছিল, এখানে যে বলছে না সংশ্লিষ্ট খদ্দেরকে ডিসেম্বরের 5 তারিখে বিবরণী পাঠানো হয়, আবার বলছে 10 তারিখে সংক্রান্ত একটি চেক গ্রহণ করা হয়। যদি এরকম কোশ্চেন করা হয় যে নগদান হিসেবে কোনটা দিব, তাহলে 10 তারিখেরটা দিব না? হ্যাঁ, তাহলে আমরা 10 তারিখেরটা দিতাম, ঠিক আছে স্যার, কারণ ওইটা আমাদের নগদে ওই দিন আদান প্রদান হয়েছে বা চেক তাহলে 5 তারিখে বিবরণীটার কাজটা কি? কোনো কাজ নাই, আপনাদেরকে কনফিউজ করে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা ভাই ঠিক আছে। ঠিক আছে স্যার, এখন ক্লিয়ার কিনা সবাই? সবাই এই বিষয়গুলো খেয়াল করবো, এই ধরনের ম্যাথ করতে গিয়ে আটকায় যাব, বা একটু খেয়াল করবো তারিখের বিষয়গুলো কিভাবে সলভ করতে হয়, কত তারিখে গিয়ে আমাদের অর্জন হয়, এই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করব। তারপরেও স্যার আমি একটু কষ্ট দিব আপনাদেরকে, কারণ এই কোশ্চেনটাতে অধিকাংশ স্টুডেন্ট বলে তাদের প্রবলেম হয়। আমি চাচ্ছি যে এই কোশ্চেনটাও আপনাদেরকে আমি সলভ করে দিই। সেটা 4 নাম্বার কোশ্চেনটা স্যার, একটু খেয়াল করি, একটু পড়ি 4 নাম্বার কোশ্চেনটা, একটু কষ্ট করে। ডিসেম্বরের 15 তারিখে জনৈক খরিদ্দারের নিকট থেকে ডিসেম্বরের 28 তারিখে একটা কাজ সম্পাদনের কার্যাদেশ পেল। কার্যাদেশ মানে হচ্ছে কাজের আদেশ পেল বা অর্ডার পেল, একটা কাজ করার জন্য আদেশ দিয়েছে বা কার্যাদেশ দিয়েছে, ফরমাইশ দিয়েছে, ভাই আমাকে 28 তারিখের মধ্যে একটা কাজ করে দিতে হবে। সেখানে বলতেছে আগেই অনেক কাজ করে থাকায় জানুয়ারির 3 তারিখের পূর্বে কাজটি সম্পন্ন করতে পারে নাই। তার মানে জানুয়ারি 3 তারিখে সম্পন্ন করতে পেরেছে। উক্ত খরিদ্দার কাজের জন্য জানুয়ারি 6 তারিখে চেক পাঠালো, আর 8 তারিখে কোম্পানি আবার চেকটা ভাঙালো। 8 তারিখে কোম্পানি চেকটি পেলো এবং 10 তারিখে কোম্পানি চেকটি ভাঙায় নিল। মানে অনেকগুলো তারিখ দেওয়া আছে শুধু কনফিউজ করে দেওয়ার জন্য। মেইন কথা হচ্ছে উত্তরা কোম্পানি কখন সেবা আয় হিসাবভুক্ত করবে, কখন সেবা আয় হিসাবভুক্ত করবে, কত তারিখে, এটা একটু আইডিয়া করতে হবে স্যার, কত তারিখে আমাদের সেবা আয়টা অর্জিত হয়েছে, কবে লেনদেনটা করছে, এটা চিন্তা করতে হবে। ভাইয়া এখানে তো বকেয়া ভিত্তি অথবা নগদান বলে নাই। কি বলা দরকার নাই তো, কারণ আমরা তো আইএফআরএস এবং গ্যাপ তো সবসময় বকেয়া ভিত্তিকে ফলো করতে বলেছে, তার মানে স্বাভাবিকভাবে সবগুলোই বকেয়া ভিত্তি। নগদান ভিত্তি বললে একদম ডিরেক্ট বলে দিবে যে নগদান ভিত্তি। ক্লিয়ার স্যার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করতে হবে বিষয়টা যে 25 ডিসেম্বরের 15 তারিখে আমরা বলছি যে 28 তারিখে একটা কাজ করে দিতে হবে, এটা তো খালি ফরমাইশ দেওয়া হলো, অর্ডার দেওয়া হলো। অর্ডার দেওয়া তো স্যার লেনদেনই না, ফরমাইশ দেওয়া বা অর্ডার দেওয়া কিন্তু লেনদেনের মধ্যেই না স্যার। কিন্তু অনেকগুলো কাজ করে থাকায় জানুয়ারির 3 তারিখের পূর্বে কাজটি সম্পন্ন যেহেতু হয় নাই, তার মানে জানুয়ারির 3 তারিখে সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমাদের আয়টা অর্জিত হবে স্যার জানুয়ারির 3 তারিখে। এখন ক্লিয়ার কিনা একটু বিষয়টা দেখেন? অন্য যে তারিখগুলো আছে কোনোটাতে কিন্তু আমাদের আয় অর্জনের কথাটা বুঝায় নাই। একবার চেক পাঠাইছে, চেক পাইছে, চেক ভাঙাইছে, এগুলো দিয়ে আমাদের কাজ নেই। আমাদের বকেয়া ভিত্তি বলবে অবশ্যই হচ্ছে স্যার যেদিন কাজটা সম্পন্ন হয়েছে। আমরা জানুয়ারির 3 তারিখের আগে কাজ সম্পন্ন করতে পারি নাই, তার মানে জানুয়ারির 3 তারিখে কাজটি সম্পন্ন করতে পেরেছি, এটাকে বুঝিয়েছে। আমি যেভাবে বলতেছি এই কথাগুলো মনে রাখার চেষ্টা করব, এই ব্যাখ্যাগুলো, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে আপনাদের কাছে। এখন ক্লিয়ার কিনা স্যার? আমি পুরো বিষয়টা ভাইয়া যদি এখানে নগদ কথা উল্লেখ করতো তাহলে কত তারিখ হতো? স্যার নগদান ভিত্তিতে আমরা যখন চেক পাইলে ব্যাংকের মধ্যে ধরবো চেক পাইছে কবে স্যার? 8 তারিখে উত্তরা চেকটি পেলো, 10 তারিখে ভাঙিয়ে নিল। তো আমরা চেক যেদিন পেয়েছি, নগদে পেয়েছি, নগদে আদান প্রদানটা খেয়াল করবো স্যার। চেক যেদিন পেলো অর্থাৎ 8 তারিখে চেক যদি পেলো, অর্থাৎ নগদানের ক্ষেত্রে আমরা দিলে 8 তারিখেরটা দিতাম স্যার, 8 তারিখে দিতাম। এইটা এই কোশ্চেনের অ্যানসারটা বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে বলেন, রেসপন্স করেন। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। ঠিক আছে স্যার, এখন আসতেছি আমাদের আজকের লেকচারের সবচেয়ে এই যে দানব আকার, ঠিক আছে, সবচেয়ে কঠিন টপিকের মধ্যে আসতেছি স্যার, যে টপিকটা আপনাদেরকেও প্যারা দিবে, বুঝতেও কষ্ট হবে, তারপর একটু সর্বোচ্চ চেষ্টা চালাই, একটু চেষ্টা করে
যে পুরো বিষয়টাকে কিভাবে বোঝানো যায়। স্যার এই বিষয়টা বোঝানোর জন্য আমার বোর্ড লাগবে এবং আপনাদেরও খাতা থাকতে হবে, খাতা রেডি থাকতে হবে সবার। স্যার খাতা রেডি রাখেন সামনে, কারণ এমনিতেই তো এইচএসসি তে অটো পাস হয়ে গেছে, তো সবাই কলেজে যে কি সমন্বয় জাবেদা করেছেন এটা তো ভুলে গেছেন। তো সেই সমন্বয় জাবেদা কলেজ থেকে আপনাকে মনে করায় নিয়ে আসবো, এখন নিয়ে এসে ভার্সিটিতে কিভাবে সহজে করা যায় সেই জিনিসটা শেখাবো। ঠিক আছে স্যার, এখন আমার এই লেখা ক্লিয়ারলি দেখা যাবে কিনা একজন একটু রেসপন্স করে দিব আমরা। জি ভাইয়া দেখা যাচ্ছে। আর কোনো বানান ভুল হলে আমাকে তাড়াতাড়ি জানাই দিবা, ঠিক আছে স্যার? আচ্ছা হ্যাঁ, বোর্ডটা একটু উপরে করেন, ক্যামেরাটা একটু উপরে করেন। এখন কি যাচ্ছে দেখা? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সমন্বয় দাখিলা আমি কিন্তু প্রথমে এইচএসসি থেকে কিভাবে শিখে এসেছি সেই জিনিসটা একটু আলোচনা করব 10 মিনিট, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে তোমাদের বুঝার সুবিধা হয়। সেক্ষেত্রে বলতেছি যে এখানে মূলত সমন্বয় দাখিলাটা কি করব, আমরা আসলে সমন্বয় দাখিলের বিষয়টা আলোচনা করতেছি। তা আমরা যখন এইচএসসি তে করেছি স্যার, সমন্বয় দাখিলের মধ্যে কোন কোন বিষয়গুলো আসতো এটা একটু খেয়াল করি। সমন্বয় দাখিলার মধ্যে বিষয়গুলো আসতো হচ্ছে স্যার, যে একটা হিসাবকাল শেষে কিছু আইটেম হয়তো বা এমন রয়েছে যে আইটেমগুলো বাদ পড়ে গেছে, যে আইটেমগুলোর কাজ হয় নাই, অর্থাৎ কোন আইটেম বাদ পড়ে গেছে, বা কিছু আইটেম আছে যেগুলোর কাজ আমরা হিসাবকাল শেষেই করি। যেমন স্যার অবচয় ধার্য করা হলো 20%, এটা কি কখনো বছরের মাঝামাঝিতে আমরা পেয়েছি, নাকি স্যার আমরা সব সময় বছরের শেষে এসে পেয়েছি স্যার? বিষয়টা আমরা কিন্তু এই জিনিসগুলো হিসাবকাল শেষে এসে ওই আর্থিক বিবরণী যে প্রশ্নটা থাকতো নিচের মধ্যে অন্যান্য তথ্যের মধ্যে লেখা থাকতো, নিচের মধ্যে অন্যান্য তথ্যের মধ্যে লেখা থাকতো স্যার। তো ওই বিষয়গুলো একটু খেয়াল করব যে কি কি সমন্বয় জাবেদা স্বাভাবিকভাবে আমাদের ছিল আগে, সেই জিনিসগুলো থেকে একটু আমরা শেখার চেষ্টা করি। মূলত 1 নম্বরে আমি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি যে এইরকম সমন্বয় জাবেদা ছিল কিনা, যে সমন্বয়ের মধ্যে লেখা আছে যে বেতন বকেয়া রয়েছে। স্যার আমাকে একটু জানাবেন যে এরকম পেয়েছেন কিনা, বেতন বকেয়া রয়েছে? জি ভাইয়া। জি ভাই ছিল কিনা? জি ভাইয়া এরকম ছিল। আচ্ছা, তাহলে এই সমন্বয়টার জন্য আমরা যে জাবেদা দিয়ে থাকি তাকেই কিন্তু মূলত বলে থাকি আমরা সমন্বয় জাবেদা। তাহলে এর জন্য আমরা সমন্বয় জাবেদা দিতাম, খাতায় লিখে ফেলবো দ্রুত। বেতন হিসাব ডেবিট বা বেতন খরচ ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। ক্রেডিট। এটা কিন্তু স্যার সমন্বয় জাবেদা, এটা নরমাল জাবেদা না, এটা সমন্বয়ের জাবেদা, একটু খেয়াল করবো। বেতন হিসাব ডেবিট 5000 টাকা, বকেয়া বেতন ক্রেডিট 5000 টাকা। সাথে সাথে লিখে রাখবো বেতনের পাশে ব্যয় বৃদ্ধি, বেতনের পাশে লিখে রাখবো ব্যয় বৃদ্ধি। বকেয়া বেতন ক্রেডিট মানে হচ্ছে স্যার দায় বৃদ্ধি। কোনো কনফিউশন জাগলে যেন সাথে সাথে জিজ্ঞেস করি স্যার, যাতে কনফিউশন নিয়ে বাসায় না থাকো, কনফিউশনটা ক্লিয়ার করে যেন যাও আমার ক্লাসে। 1 নাম্বার স্যার এরকম আমরা সমন্বয় জাবেদা দিতাম, যার কারণে ব্যয় বৃদ্ধি পাইতো, দায় বৃদ্ধি পাইতো। এখন স্যার 2 নম্বরে এমন কিছু পয়েন্ট থাকতো যে খেয়াল করো, যে এরকম লেখা থাকতে পারতো যে সেবা প্রদান করা হয়েছে। ভাইয়া বেতনটা তো আমরা প্রদান করে দিছি না, তো দায় কেন হবে? স্যার বেতন আমরা প্রদান করছি, এটা লেখা বেতন প্রদান না ভাইয়া, বকেয়া বেতন, বাট বকেয়াটা তো ক্লিয়ার হয়ে গেছে। ওই ক্লিয়ার হলো, বেতন বকেয়া রয়েছে, এটার জন্য তো তুমি জাবেদা দিবে যে বেতন ডেবিট বকেয়া বেতন। ও আচ্ছা ঠিক আছে ভাইয়া, স্বাভাবিক জাবেদা দিচ্ছি আমরা। তাহলে স্যার এরকমও কিছু সমন্বয় জাবেদা থাকে যে লেখা থাকে সেবা প্রদান হয়েছে, সেবা প্রদান হয়েছে কিন্তু নগদে পাইনি, কিন্তু নগদে পাওয়া যায় নাই। প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। ভেরি গুড। তাহলে সেবা প্রদান করেছি কিন্তু নগদে পাওয়া যায় নাই, যদি এরকম জিনিসটা হয় তার মানে বোঝা যাচ্ছে যে সেটা আসলে বকেয়া আয়কে বোঝায়। বকেয়া আয় মানে প্রাপ্য আয়, ধরে নিলাম এটা 2000 টাকা, ঠিক আছে স্যার? তার মানে এইটার জন্য সেবা প্রদান করেছি কিন্তু নগদে পাওয়া যায়নি, যদি এরকম থাকে কখনো, হ্যাঁ, যে তাহলে আমরা জাবেদাটা দিতাম যে প্রাপ্য সেবা আয় বা প্রাপ্য হিসাব যেটাই বলি না কেন, প্রাপ্য সেবা আয় ডেবিট
সেবা আয় ক্রেডিট, সেবা আয় ক্রেডিট। 4 নম্বর লেকচার জন্য সবাই বাসায় একটু সময় দিন, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি, যারা সত্যি সত্যি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চান 4 নম্বর লেকচারটা শুধু একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন সবাই মনোযোগ দিয়ে শেষ করি, এবং আমি যেগুলো লিখতেছি এই জায়গাটার সাথে মিলাই পড়ার জন্য চেষ্টা করতে হবে স্যার। অর্থাৎ এখানে মূলত সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং আয় বৃদ্ধি পাচ্ছে, সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি পাচ্ছে, এই কথা খেয়াল রাখতে হবে। প্রাপ্য হিসেবে আয় মানে, প্রাপ্য হিসেবে মানে সম্পদ বৃদ্ধি, আর শুধু সেবা আয় মানে কি স্যার? শুধু সেবা আয় মানে হচ্ছে স্যার আয় বৃদ্ধি পেয়েছে। এই বিষয়গুলো ক্লিয়ার থাকবো যে এই দুইটা পয়েন্ট আমরা পেয়েছি কিনা, এই দুইটা পয়েন্টই আমরা পেয়েছি কলেজে। আরেকটা দেখাই পরিচিত জাবেদা, আরেকটা পরিচিত জাবেদা দেখাই যে অবচয় ধার্য করা হলো। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। ভেরি গুড, যে অ্যান্সার দিচ্ছ ধন্যবাদ। অবচয় ধার্য করা হলো ধরে নিচ্ছি 20,000 টাকা। অর্থাৎ এখানে জাবেদাটা কি দিতাম আমরা স্যার? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। একটু লিখবো সবাই খাতায়, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। স্যার অবচয় ডেবিট মানে হচ্ছে স্যার ব্যয় বৃদ্ধি, অবচয় খরচ ডেবিট মানে হচ্ছে স্যার ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট মানে হচ্ছে স্যার এটা একটা বিপরীত সম্পদ, অর্থাৎ সম্পদ হ্রাস হয়েছে, বিপরীত সম্পদ অর্থাৎ সম্পদ হ্রাস হয়েছে। স্যার এই 3টা জাবেদা লিখলাম, আমরা আরো 3টা লিখবো, কিন্তু এই 3টা আগে আপনারা সবাই তুলে ফেলেন খাতায়, তাহলে আমাকে জানাতে হবে যে স্যার আপনারা তুলতে পারছেন কিনা। তুলে ফেলছি ভাইয়া। জি ভাইয়া তুলে ফেলছি। তুলে ফেলছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এখন আমরা এই 3টা জাবেদা দেখলাম এবং এই 3টা কিন্তু আমরা ইন্টারে করে এসেছি। ঠিক এরকমই আরো 1টা-2টা জাবেদা আমরা দেখবো যে কিভাবে ইন্টারে আমরা এগুলোর সমন্বয় জাবেদা দিতাম। এটা ক্লিয়ার হলে তাহলে ভার্সিটিতে কিভাবে শর্টকাটে করব সেটা শেখাবো। স্যার 4 নম্বরে এরকমও আমরা জাবেদা পেয়েছি যে কুরিনের জাবেদা পেয়েছি, সমন্বয় জাবেদা। কুরিন বা অনাদায়ী দেনা ধার্য করা হলো, কুরিন ধরা হলো, কুরিন রাখা হলো, বা অনাদায়ী দেনা অবলোকন করতে হচ্ছে বা কুরিন রাখতে বলতেছে। কুরিন যখন আমরা রাখি, কুরিনের জন্য যখন আমরা সঞ্চিতি রাখি, মূলত সেই সময়টা আসলে প্রথম যে জাবেদাটা হয় সেই জাবেদাটা হচ্ছে স্যার কুরিন বা অনাদায়ী দেনা ডেবিট। আমি একটু অনাদায়ী দেনা দিয়ে লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। স্যার প্রথম অনাদায়ী দেনা হিসাব ডেবিট, অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট। এইরকম যে জাবেদাটা থাকে সেই জাবেদাতেও কিন্তু আমরা আলটিমেটলি দেখতে পারি যে ব্যয় বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়। কুরিন যদি রাখি আমরা, কুরিনের জন্য যে সঞ্চিতি রয়েছে এটা যদি আমরা রাখি, তাহলে অবশ্যই আমরা আগে থেকেই অনাদায়ী দেনা ডেবিট দেখাবো এবং অনাদায়ী দেনা সঞ্চিতিকে ক্রেডিট দেখা দিব, যার কারণে ব্যয় বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়। স্যার এইটা ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? 4টা লেখা হয়েছে কিনা একটু জানান আমাকে। লেখা হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা এখন মূলত আমাদের কঠিন টার্মের দিকে যাব, যেটার সাথে ভার্সিটির কিছু বিষয় মিল রয়েছে। একটু কঠিন টার্মের দিকে যাব, অর্থাৎ 5 নাম্বার এবং 6 নাম্বার বিষয় যেটা থাকবে এটা কাছাকাছি একই রকম জিনিস থাকবে। এইটাতে বুঝতে হবে বিষয়টা কষ্ট করে। সেটা হচ্ছে স্যার যে রেওয়া মিলে আমরা খেয়াল করবো যে এরকম পেয়েছি কিনা, যে আমরা রেওয়া মিলে দেয়া রয়েছে হচ্ছে স্যার অগ্রিম বীমা। রেওয়া মিলে দেয়া রয়েছে অগ্রিম বীমা 6,000 টাকা, এরকম থাকতেই পারে রেওয়া মিলে। এবং সমন্বয়ে লেখা আছে বীমা খরচ অতিক্রান্ত হয়েছে, বীমা খরচ অতিক্রান্ত। স্যার এরকম পেয়েছি কিনা একটু জানান তো আমাকে, বীমা খরচ অতিক্রান্ত। জি ভাইয়া। এরকম পাইছি কিনা?
তাহলে এর জন্য সমন্বয় জাবেদাটা কি হবে? সমন্বয় জাবেদা কি হবে এটা বুঝতে হবে স্যার। এর জন্য সমন্বয় জাবেদা হচ্ছে বীমা খরচ ডেবিট। বীমা খরচ হিসাব ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। ওকে গুড। বীমা খরচ ডেবিট কত টাকা স্যার? 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা। অগ্রিম বীমা ক্রেডিট 2000 টাকা। অগ্রিম বীমা ক্রেডিট 2000 টাকা। অর্থাৎ স্যার দাঁড়াচ্ছে এখানে ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। ভাইয়া অ্যামাউন্টটা আবার একটু বলবেন? অ্যামাউন্টটা এই যে আমাদের খরচ যত টাকা হয়েছে তত টাকাই অ্যামাউন্ট। কারণ প্রশ্নে যখন সম্পদ দেয়া থাকে, প্রশ্নে দেয়া আছে অগ্রিম বীমা, প্রশ্নে দেয়া আছে অগ্রিম বীমা অর্থাৎ সম্পদ দেয়া রয়েছে। প্রশ্নে যখন সম্পদ দেয়া থাকে তখন সমন্বয় জাবেদা দিতে হয় খরচে, অর্থাৎ বীমা খরচ ডেবিট হচ্ছে স্যার 2000 টাকা, অগ্রিম বীমা ক্রেডিট হচ্ছে স্যার 2000 টাকা। এইটা স্যার মনে রাখতে হবে। এর সাথে মিল রয়েছে এরকম আরেকটা রয়েছে শয়তান টাইপের সমন্বয় দাখিল। ঠিক আছে, ওই শয়তান টাইপ সমন্বয় দাখিলাটা একটু ব্যতিক্রম নিয়মের। এই জিনিসটা তোমাদেরকে এখনই দেখাই দিতে চাচ্ছি যে কি ধরনের বিষয় থাকতো। এখন দেখি যদি মনে খুবই ভালো, না হলে একটু শিখে নিতে হবে এখানেই। স্যার এমনও হতো মাঝে মাঝে যে প্রশ্নে যে নাওমিল দেওয়া থাকতো সেই নাওমিলের মধ্যে অগ্রিম বীমা লেখা নাই, সেই নাওমিলের মধ্যে লেখা রয়েছে বীমা খরচ। বীমা খরচ 5000, অর্থাৎ নাওমিলে হচ্ছে বীমা খরচ লেখা আছে, কিন্তু সমন্বয়ের মধ্যে যে বীমা খরচ পরবর্তী বছরের জন্য, বীমা পরবর্তী বছরের জন্য। বকেয়া বীমা খরচ হিসাব ডেবিট, বীমা হিসাব ক্রেডিট। না স্যার, বীমা পরবর্তী বছরের যদি আমরা করি পরবর্তী বছরের পরবর্তী বছরের জন্য তাহলে তো বকেয়া হলো না, এটা অগ্রিম হলো। অগ্রিম, হ্যাঁ অগ্রিম বীমা খরচ হিসাব ডেবিট, বীমা খরচ হিসাব ক্রেডিট। বীমা পরবর্তী বছরের জন্য যদি আমি দেই এখানে 3000 টাকা, তাহলে এর জন্য আমাদের সমন্বয় জাবেদাটা কি হবে স্যার একটু খেয়াল করতে হবে। এর জন্য কারণ প্রশ্নে এবার দেয়া রয়েছে বীমা খরচ। স্যার এটা কিন্তু 5 নম্বরের ব্যতিক্রম। হ্যাঁ ভাইয়া, অগ্রিম বীমা খরচ হিসাব ডেবিট হবে, বীমা খরচ হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে স্যার, যে অ্যানসার দিচ্ছেন ধন্যবাদ। বাকিদেরকেও বোঝানোর চেষ্টা করতেছি আর কি, যে দেখি আপনারা বুঝতে পারেন কিনা যে এখানে অগ্রিম বীমা দেওয়া ছিল 5 নম্বরে, অর্থাৎ যখন সম্পদ দেওয়া ছিল তখন খরচের জাবেদা খরচ থাকবে, বীমা খরচ দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের জাবেদা দিতে হবে, সমন্বয় জাবেদা দিতে হবে, তখন আমাদেরকে সম্পদের, অর্থাৎ অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ হিসাব ক্রেডিট। বীমা খরচ ক্রেডিট। স্বাভাবিকভাবে বলা যায় রেওয়া মিলে যে দেওয়া থাকে সেই জিনিসটাকে আমরা কমায় দিই, এটা মনে রাখতে পারবেন স্যার। রেওয়া মিলে যে বিষয়টা থাকে সেটাকে আমরা কমায় দিই, বীমা খরচ ক্রেডিট। তাহলে স্যার অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট কত টাকা হবে? ওই 3000 টাকা, যেটা সম্পদ রয়েছে পরবর্তী বছরের জন্য 3000 টাকা। এখন এখানে দাঁড়াচ্ছে কি স্যার? এখানে দাঁড়াচ্ছে সম্পদ বৃদ্ধি এবং ব্যয় হ্রাস, অর্থাৎ উল্টা হবে আর কি। 5 নাম্বারটা 6 নাম্বারটা হচ্ছে একটু উল্টা, কারণ 5 নাম্বারটা হচ্ছে 5 নাম্বারটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 6 নাম্বারটা হচ্ছে স্যার ব্যতিক্রম নিয়ম। 5 নাম্বার নিয়ম হচ্ছে 6 নাম্বার, এটা আসার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 20 কোশ্চেন আছে সবগুলোই দেখছি, এই ব্যতিক্রম নিয়ম আসছে মাত্র একবার 2বার, বাকি সবগুলোই এই নিয়মেই আসছে, অর্থাৎ মতোই প্রশ্ন এসেছে। আগের যে 1 2 3 4 দিয়েছি ওই রকমই এসেছে, এই 6 নাম্বারটা ব্যতিক্রম নিয়ম মাঝে সাঝে আসে, তো খেয়াল রাখতে হবে সেটা যে প্রশ্নে কি দেওয়া আছে, খরচ দেওয়া আছে, খরচ দেওয়া থাকলে সম্পদের জাবেদা, প্রশ্নে খরচ দেওয়া থাকলে সম্পদের জাবেদা। আর প্রশ্নে যখন সম্পদ ছিল অগ্রিম বীমা, তখন খরচের সমন্বয় জাবেদা দিতে হয়। স্যার এই 5 6 পর্যন্ত বুঝেছি কিনা? আমাকে 6 নাম্বারটা আরেকবার বুঝাবেন? 6 নাম্বারটাতে স্যার বলেছে যে বীমা খরচ রয়েছে, এটা আমাদের প্রশ্নে রয়েছে, একটু খেয়াল করব। আমাদের প্রশ্নে এরকম রয়েছে, এরকম তো প্রশ্ন পাওয়ার কথা। তোমরা তো ম্যাথ করেছো, আর্থিক বিবরণী অসংখ্য ম্যাথ করেছো, তো বীমা খরচ দেওয়া থাকতে পারে আর সমন্বয়ে বলতে পারে পরবর্তী বছরের জন্য 3000, অর্থাৎ সমন্বয়ে অগ্রিম বীমার কথা বলা থাকতে পারে।
স্যার তখন আমাদের কি করতে হবে, তখন আমাকে অগ্রিম বীমার জাবেদা দিতে হবে। আর একটা হ্যাঁ স্যার 5 নাম্বারটা হচ্ছে একদম স্বাভাবিক বিষয়, 5 নাম্বারটা একদম স্বাভাবিক বিষয়। সেটা হচ্ছে স্যার যে 5 নাম্বারে বলতেছে আমাদের প্রশ্নে অগ্রিম বীমা দেওয়া থাকবে, এটা তো নরমালি থাকেই, আমরা তো বীমা খরচটা অগ্রিমই দেই স্বাভাবিকভাবে, বীমা খরচ অগ্রিম দেই স্বাভাবিকভাবে, বিজ্ঞাপনটা অগ্রিম দেই স্বাভাবিকভাবে। তো এই যে এগুলো রয়েছে, এই যে অগ্রিম বীমা দিলাম ৬,০০০ টাকা, কিন্তু এই বছরে বীমা খরচটা অতিক্রান্ত হয়েছে মাত্র ২,০০০ টাকা। তাহলে আমার সমন্বয় জাবেদাটা কি হবে? এটা কিন্তু স্যার সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদাটা কি হবে? বীমা খরচটা এখন খরচটা বাড়লো, অগ্রিম বীমাটা কমে যাবে না স্যার? এটা তো একটা সম্পদ, কারণ এটা এখন আমার খরচ হয়ে গেছে, মানে খরচটা বাড়লো, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, সম্পদটা কমে গেল। আর এটা হচ্ছে ৬ নাম্বারটা হচ্ছে 5-এর ব্যতিক্রম, উল্টা যদি দেওয়া থাকে, প্রশ্নে যদি খরচ দেওয়া থাকে আর সমন্বয়ে যদি অগ্রিম দেওয়া থাকে, তাহলে কি করা লাগবে? তাহলে সেম অগ্রিমটাই আমরা সম্পদটাকে বাড়াবো, আর এখানে যেহেতু খরচ দেওয়া ছিল খরচটাকে কমিয়ে দিব। স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করো আর কি, এটা সিম্পলি নাও জিনিসটাকে। এখন বুঝছি কিনা বলেন স্যার? ভাইয়া কি করেছিল? হ্যাঁ 4 নাম্বার যে জাবেদা করাইছেন না, তখন আমার নেট চলে গেছে, আমি দেখতে পারি না ওইটা। ঠিক আছে স্যার, আপনি হেড অফিসে ফোন দিয়ে বলবেন যে রেকর্ডিং আছে কিনা, যদি রেকর্ডিংটা সফলভাবে থাকে এখানে তাহলে দেওয়া যেতে পারে পরবর্তীতে। এখন আপনি 7 নাম্বার জাবেদা লেখেন। স্যার যারা 5-6 লিখেছি ঠিকভাবে, এখন হচ্ছে আমরা 7 নাম্বার এবং 8 নাম্বারে আরো 2টা ঝামেলাকর সমন্বয় জাবেদা শিখবো। এই 2টা ঝামেলাকর সমন্বয় জাবেদা শিখতে পারলে তারপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ গুলো কিভাবে 20 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় সেই মেথডটা শিখবো। কিন্তু আগে আমরা একটু এই কঠিন জিনিসগুলো আগে এইচএসসি নলেজ দিয়ে শিখে আসি। যারা এইচএসসি তে মোটামুটি জানতা সময় দাখিলা কি, আশা করতেছি তাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। আমি ডিটেইলসে আলোচনা করতেছি, অ্যাকচুয়ালি আমি শর্টকাট আলোচনা করতেছি না তোমাদের। স্যার এরকম হতে পারে যে রেওয়া মিলে প্রশ্নে এভাবেই বলা থাকবে যে রেওয়া মিলে রয়েছে, তোমাদের বিশ্ববিদ্যালয় ভার্সিটি প্রশ্নগুলোতে এভাবেই বলা থাকবে যে রেওয়া মিলে কি দেওয়া আছে। স্যার অ্যাকচুয়ালি রেওয়া মিলে দেওয়া আছে, আমরা ধরে নেই অনুপার্জিত সেবা আয়, অনুপার্জিত সেবা আয় এটা রয়েছে স্যার রেওয়া মিলে। অনুপার্জিত সেবা আয় 5,000 টাকা, এবং সমন্বয়ে বলেছে, রেওয়া মিলে বলেছে অনুপার্জিত সেবায় 5,000 টাকা, সমন্বয়ে বলেছে যে অনুপার্জিত আয়ের 2,000 টাকা অর্জিত হয়েছে। অনুপার্জিত আয়ের 2,000 টাকা অর্জিত হয়েছে। স্যার আগে আমাকে বলেন তো যে এরকম সমন্বয় ছিল কিনা আপনাদের ইন্টারে, বলেন এটা বলেন। জি ভাইয়া ছিল। এখন ইন্টারে হয়তো বা কম শেখানো হয়েছে অনেকের, তাদের এটা হচ্ছে যে ওইটা একটু সমস্যা হয়ে গেছে। এখন আমার এখানে একটু ভালো করে মনোযোগ দেন স্যার। অনুপার্জিত আয়ের 2,000 টাকা অর্জিত হয়েছে, খেয়াল রাখতে হবে। অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয় জিনিসটা কি? অগ্রিম আয় জিনিসটা হচ্ছে একটা দায়। অগ্রিম আয় জিনিসটা হচ্ছে একটি দায়। আর এখানে রয়েছে অনুপার্জিত আয় 2,000 টাকা অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে মানে আয় হয়েছে, অর্জিত হয়েছে মানে আয় হয়েছে। আর আগে অনুপার্জিত ছিল, তার মানে আগে দায় ছিল। যখন দায় ছিল দায় হিসাবে লিখছি, এখন তো আমার আয় হয়ে গেছে। ভাইয়া নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট। না স্যার হয় নাই, এটা না অনুপার্জিত নগদ ক্রেডিট নগদে এটা বলা হয় নাই। অনুপার্জিত সেবা আয় ডেবিট, সেবা আয় ক্রেডিট, বাই ক্রেডিট। সেবা আয় ক্রেডিট। এটা কিন্তু স্বাভাবিক জাবেদা না, এটা নরমাল জাবেদা না, এটা সমন্বয় জাবেদা। এখানে 1 মিনিট ভাইয়া হ্যাঁ ভাইয়া, যারা পারে ওদেরকে একটু চুপ থাকতে বলেন, ওদের কথার জন্য আমি বুঝতে পারতেছি না। স্যার তাহলে একটু প্লিজ যারা পারতেছি তাদেরকে আমি একটু বলবো যে আপনারা মিউট করে রাখেন। আমি মিউট করে দিচ্ছি, প্রয়োজন হলে কোশ্চেন থাকলে আনমিউট করব। তাছাড়া সকলের বোঝার সুবিধার্থে আপনারা একটু চুপ থাকবেন, যাতে আমরা বুঝাইতে পারি জিনিসটাকে। কারণ বুঝলে ভাই সার্থকতা, কিন্তু যে পারে সে পারলে কিন্তু সার্থকতা নেই। যে পারে না সে বুঝতে পারলে হচ্ছে সার্থকতা। সেটা হচ্ছে স্যার এখানে রয়েছে অনুপার্জিত সেবায় 5,000 টাকা, অর্থাৎ এখানে রয়েছে দায়। সমন্বয় বলেছে
অনুপার্জিত আয়ের 2000 টাকা অর্জিত হয়েছে। আমার যেহেতু আয়টা অর্জিত হয়েছে, খেয়াল রাখতে হবে স্যার, সেবা আয়টা অর্জিত হয়েছে, তার মানে আয়টা আমার বাড়বে, তার মানে স্যার আমার আয়টা বাড়বে। আর রেওয়া মিলে যেটা থাকে সেটাকে আমরা কমায় দিই। তাহলে স্যার রেওয়া মিলে রয়েছে দায়, আগে ছিল 5000 টাকা দায়, এখন যেহেতু আমি তাকে সেবা দিয়ে দিছি, তাহলে 2000 টাকা তখন আমার আয় হয়ে গেছে, এটা তো এখন আর দায় নাই, তার মানে আমার দায়টা কমে গেল 2000 টাকা, আমার আয়টা বেড়ে গেল 2000 টাকা। স্যার এই জন্য এটাকে বলবো আমরা স্যার দায় হ্রাস আয় বৃদ্ধি, দায় হ্রাস আয় বৃদ্ধি। এটা হচ্ছে স্যার স্বাভাবিক নিয়মের, এটা নরমালি আমরা পেয়ে থাকি, এইচএসসি তে আমরা নরমালি এটা পেয়ে থাকি যে রেওয়া মিলে দেওয়া থাকে অনুপার্জিত সেবা আয়, এটা দেওয়া থাকে এবং সমন্বয়ের মধ্যে বলা থাকে অনুপার্জিত আয়ের 2000 টাকা অর্জিত হয়েছে, তখন আমার আয় অর্জনের জাবেদা সমন্বয় জাবেদা দিতে হবে। অর্থাৎ আয় যেহেতু বাড়ছে, আয়টাকে বৃদ্ধি করলাম, আবার অনুপার্জিত সেবা আয়ের টাকার মধ্যে এটা আমার বেড়েছে, তাহলে এই দায়টা ছিল আগে, এই দায়টা এখন কমে যাবে স্যার। দায় কমে গেলে তো আমরা ডেবিট লিখি, আর আয় কমে গেলে আয় বাড়লে আমরা ক্রেডিট লিখি। এটা হচ্ছে স্যার আমাদের এই সমন্বয়ের বিষয়টা। এবং এর সাথে 8 নম্বরে এই 7-এর একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে, অর্থাৎ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলে দিবে আগে থেকে, আমাদেরকে প্রশ্নের মধ্যে আগে থেকে আয় দেওয়া থাকতে পারে স্যার 6 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার, 8 নাম্বার। এটা নিয়ে বাসায় একটু ভাববো, চিন্তা করব কিভাবে সহজে মনে রাখা যায়। আমি আরেকবার রিপিট করে দিব, এখন কোনো সমস্যা নেই স্যার। প্রশ্নের মধ্যে এমন হতে পারে, প্রশ্নে লেখা আছে সেবা আয় 10,000 টাকা, এইভাবে ডিরেক্টলি বলা থাকবে, আমাদের এমসিকিউ তে এইভাবে ডিরেক্টলি বলা থাকবে যে সেবা আয় হচ্ছে 10,000 টাকা, এর যে স্যার সেবা আয়ের 2000 টাকা এখনো অনুপার্জিত রয়েছে বা অর্জন হয় নাই। স্যার প্রশ্নে এরকমও থাকতে পারে যে রেওয়া মিলে সেবা আয়ের টাকা দেওয়া আছে আর সমন্বয়ে বলা আছে যে সেবা আয়ের 2000 টাকা এখনো উপার্জিত হয়নি, এখনো উপার্জন হয় নাই, বা তার মানে কি স্যার অনুপার্জিত রয়েছে, উপার্জন হয়নি। যারা পারি তারা মনে মনে জাবেদা দিব, মনে মনে জাবেদা দিব, আনমিউট করার দরকার নেই, আমি বুঝাই দিচ্ছি। স্যার যদি কখনো প্রশ্নে সেবা আয় দেওয়া থাকে, তার মানে এটা আয় দেওয়া রয়েছে, কিন্তু আমরা দেখতেছি আয়ের ভিতরে কি আছে স্যার, দায় রয়েছে, তাহলে আমার এই জিনিসটাকে কি দায় হিসাবে দেখাতে হবে না? আমাকে এই জিনিসটাকে দায় হিসাবে দেখাতে হবে, অর্থাৎ আমার জাবেদা হবে অনুপার্জিত সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ডেবিট, আর সেবা আয়টা ক্রেডিট হবে, সেবা আয় ক্রেডিট। অর্থাৎ আমরা স্যার এখানে আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা কমে গেল, সঠিক করলাম। সমন্বয় জাবেদা কেন দিই? আমরা জিনিসটাকে সঠিক করার জন্য দিই স্যার। মূলত আমরা এখানে সেবা আয়ের ভিতরে 2000 টাকা অনুপার্জিত সেবা আয় আছে, তাহলে আমাদের কি করা উচিত স্যার? সেটাকে অনুপার্জিত সেবা আয়ের মধ্যে লেখা উচিত এবং সেবা আয় থেকে বের করে দেওয়া উচিত। এখন সেবা আয় স্যার এখানে খেয়াল করবো স্যার, এটা আমি একটু ভুল লিখেছি, যে কোশ্চেনে যেহেতু অনুপার্জিত সেবা আয় রয়েছে, ক্রেডিট হবে না, সেবাইটা ডেবিট হবে আর অনুপার্জিত সেবাইটা ক্রেডিট হবে। অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করতে হবে, কারণ এটা আমাকে বাড়াতে হবে, কারণ আমার দায়টা বাড়াতে হবে। আর আমরা ভেবেছিলাম যে এটা আয় হয়েছে, কিন্তু আয় তো এখনো হয় নাই, অর্থাৎ আমরা সেবা আয়কে ডেবিট করব। কত টাকা স্যার? 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা স্যার, এখন এই সেবা আয় যে ডেবিট হলো, এই জায়গায় কাজটা হচ্ছে আয়টা হ্রাস পেল, আয়টা হ্রাস পেল, এবং অনুপার্জিত সেবা আয় যে ক্রেডিট হলো, এটা হচ্ছে স্যার দায়টা বৃদ্ধি পেল। কেন করতেছে আমি রিপিট করতেছি একটু, যে এটা কেন এরকম হইল। স্যার আমাদের মূলত বিষয়টা খেয়াল করতে হবে যে প্রশ্নে আয় দেওয়া আছে, তার মানে সমন্বয় জাবেদা দায় বাড়বে। প্রশ্নে আয় দেওয়া আছে, তার মানে সমন্বয় জাবেদা দায়ের যোগ দিতে হবে। প্রশ্নে যখন দায় ছিল অনুপার্জিত সেবা, তখন কিন্তু আমরা সেবা আয়কে ক্রেডিট করেছি, অর্থাৎ সেবা আয়টাকে বাড়াইছি, কারণ এর মধ্যে আমার আয় হয়েছে, এই দায়ের ভিতরে আয় হয়েছে। কিন্তু যখন প্রশ্নে আয় বলা আছে, আয় বলে যদি আবার বলে আমাদেরকে যে ভাই এখনো আয় হয়নি সবগুলা, এখনো দায় রয়েছে কিছু 2000 টাকার মতো, তাহলে আমাদের এটা অবশ্যই স্যার কি করতে হবে, ঠিক করে নিতে হবে। সেবা আয়কে ডেবিট করে দিব, অনুপার্জিত সেবা আয়কে ক্রেডিট করে দিব। এই দুটো পয়েন্ট একটু মনে রাখা যাবে কিনা স্যার, একটু খেয়াল করি।
একটু আমাকে রেসপন্স করেন যে এই দুইটা পয়েন্ট লেখা হয়েছে কিনা স্যার? জি লেখা শেষ জি বুঝাচ্ছে ভাই লেখা হয়েছে। আচ্ছা স্যার, লেখা যেহেতু শেষ হয়েছে, আমরা আমাদের সময়ও অনেক ঘনিয়ে এসেছে, আমরা এখন এটা তোমরা এইচএসসি থেকে পড়াশোনা শেষ করলাম, এই লাস্ট টপিকে এসে অনেক প্যারা দিয়ে দিলাম। আমি এটা আগে শুরু করি নাই কেন, ভাবছিলাম যে না ভাইয়া, ভালোই লাগছে আমার কাছে। স্যার এখন এই লাস্ট টপিকের এই জায়গাটাতে আরেকটা বিষয় আছে যে আমরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো খুব সহজে সলভ করতে পারবো। আমাদের ক্লাসের টাইম কিন্তু স্টিল 8 মিনিট আছে। আমি 5 মিনিটের শর্টকাট মেথড দেখাবো, 3 মিনিট প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ দেখবা যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম 99% কোশ্চেন খুব সহজে সলভ করা যায়। পারলে এটাও রাখতে পারো যে শর্টকাট যে সিস্টেমটা বের করেছি সেটা হচ্ছে স্যার, এটা হচ্ছে একটা শর্টকাট মেথড। যে আমরা সবসময় খেয়াল করে দেখি যে অগ্রিম ব্যয়, অগ্রিম আয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, এই 4টা আইটেমের সমন্বয় জাবেদা হয়। যেহেতু অগ্রিম ব্যয়ের সমন্বয় জাবেদা হয় এবং অগ্রিম ব্যয় জিনিসটা হচ্ছে একটা সম্পদ। জিনিসটা কি স্যার? একটা অগ্রিম ব্যয় জিনিসটা কি স্যার জানা আছে? অগ্রিম সম্পদ ভাইয়া। সম্পদ। তাহলে এর আমরা সমন্বয় জাবেদা করলে আমি খেয়াল করে দেখেছি সব সময়ের জন্যই ব্যয় বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়। আমি একটু লিখে ফেলি, তারপর আপনাদেরকে শর্টকাট বিষয়টা বুঝাবো। ব্যয় বৃদ্ধি পায়, সম্পদ হ্রাস পায়, এটা সব সময়ের জন্যই সকল সমন্বয় জাবেদা, অগ্রিম বেতন হোক, অগ্রিম বিজ্ঞাপন হোক, অগ্রিম ভাড়া হোক, যাই বলি না কেন সেটার জন্য সবসময় সমন্বয় জাবেদা ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস হবে। 2 নম্বরে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটাকে বলা হয় হচ্ছে স্যার দায়। আমি দায়ের সমন্বয় জাবেদা, তোমাদেরকে তো অবশ্য প্রমাণ হিসেবে জাবেদাগুলো লিখাই দিচ্ছি যে সমন্বয় জাবেদা করলে কি হয়। অগ্রিম আয়ের ক্ষেত্রে আমাদের অগ্রিম আয়ের ক্ষেত্রে অবশ্যই কি হবে স্যার? অগ্রিম আয়ের ক্ষেত্রে আয় বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পাবে, দায় হ্রাস পাবে। সব সময়ের জন্য, একদম সব সময়ের জন্য সবগুলো সমন্বয় জাবেদা করলে এটাই ঘটে। তারপর স্যার 3 নম্বরে আমাদের থাকতে পারে স্যার বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় মানে হচ্ছে স্যার আমাদের জন্য দায়, কারণ আমরা এটা পরিশোধ করি নাই। বকেয়া ব্যয় মানে হচ্ছে দায়। তারা কথা বলতেছেন, দ্রুত লেখা ফেলেন স্যার। বকেয়া ব্যয় সব সময়ের জন্য, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া যাই লেখা থাকুক, তাদের জন্য সব সময় সমন্বয় জাবেদা হবে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। এটা আমাদের 1 নাম্বার জাবেদা লিখেছি আজকে আমরা আজকে 1 নাম্বার জাবেদা এটা লিখেছি, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। আমরা এরপরে আরেকটা পয়েন্ট পেয়েছি, সেই পয়েন্টটার নাম হচ্ছে বকেয়া আয় বা প্রাপ্য আয়। বকেয়া আয় বা প্রাপ্য আয়, যেটা আমাদের জন্য একটা সম্পদ, স্যার। এই বকেয়া আয় বা প্রাপ্য আয়ের জন্য সব সময়, সারা জীবনের জন্য এর সমন্বয় জাবেদা হচ্ছে সব সময়ের জন্য যে স্যার সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। এটা একটু লিখে রাখি। এখন আপনাদেরকে ম্যাজিকটা দেখাই দিই। আমার যদিও 5 মিনিট লাগে নাই, জাবেদাটা লিখতে, তার আগে হয়ে গেছে। ম্যাজিকটা হচ্ছে স্যার যে যখন আমরা বকেয়ার কথা চিন্তা করব স্যার, বকেয়ার কথা যখন চিন্তা করব, বকেয়ার কথা চিন্তা করলে দুটাই বৃদ্ধি হয়। বকেয়ার কথা খেয়াল করে দেখি, বকেয়াতে বৃদ্ধি পায়। আর অগ্রিমের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি, অগ্রিমের ক্ষেত্রে দেখা গেছে যে স্যার একটা বৃদ্ধি পায়, একটা হ্রাস পায়। সেটা কিভাবে মনে রাখবো বলতেছি এখন। একটি বৃদ্ধি, একটি হ্রাস। স্যার আপনাদেরকে একটু মিউট করে দেই, কারণ আমি এখন বিষয়টা একদম পুরো জিনিসটা আলোচনা করব যে কিভাবে আমরা শর্টকাটের বিষয়টা মনে রাখবো, তারপর আমাকে জানাতে হবে যে বুঝছি কিনা। সেটা হচ্ছে স্যার অগ্রিম ব্যয়, একটু মনোযোগ দেই সবাই, পরে লিখবো স্যার, একটু আমার এখানে মনোযোগ দেই, একটু বুঝে নেই বিষয়টা। অগ্রিম ব্যয় এই জিনিসটা হচ্ছে একটা সম্পদ, তার মানে অগ্রিম যেহেতু একটা বৃদ্ধি একটা হ্রাস, খেয়াল রাখবো অগ্রিম ব্যয় জিনিসটা হচ্ছে সম্পদ, তার মানে সম্পদ হ্রাস, ব্যয় বৃদ্ধি। অগ্রিম আয় জিনিসটা হচ্ছে একটা দায়, যেহেতু অগ্রিম একটা বৃদ্ধি একটা হ্রাস, তার মানে দায় হ্রাস, আয় বৃদ্ধি। স্যার অন্য কোনো দফা এখানে যুক্ত হবে না। বকেয়া ব্যয়, বকেয়া বেতন, ভাড়া যাই বলুক না কেন, বকেয়া ব্যয় জিনিসটা কি স্যার?
জিনিসটা হচ্ছে একটি দায়। বকেয়ার ক্ষেত্রে দুটোই বৃদ্ধি পায়, তার মানে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। বকেয়া আয় মানে হচ্ছে স্যার প্রাপ্য আয়, বকেয়া আয় মানে হচ্ছে প্রাপ্য আয়, বকেয়া আয় মানে সম্পদ। স্যার বকেয়ার ক্ষেত্রে তো দুটোই বৃদ্ধি পায়, তার মানে আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, তার মানে আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। এখন আমাকে আনমিউট করে বলেন আমি বুঝাইতে পারলাম কিনা বিষয়টা শর্টকাটে। এতক্ষণ যে জাবেদা দিয়েছে ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। বলবেন ভাইয়া অগ্রিম ব্যয়টা তো সম্পদ না, তাহলে সম্পদ বৃদ্ধি হওয়ার কথা না? আর এই যে উল্টাপাল্টা কথা বলা যাবে না। আমরা তো সমন্বয় জাবেদা দিয়ে আসলাম একটু আগে 5 নম্বরে। অগ্রিম বীমা, অগ্রিম বীমার ক্ষেত্রে সমন্বয় জাবেদা দিলাম, বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা ক্রেডিট, ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। আমরা তো জাবেদা দিয়ে আসলাম একটু আগে, একটু খেয়াল করে দেখেন। আমি তো এটা শর্টকাট বানাইছি, এটার মধ্যে যা লেখা আছে সব এক্স্যাক্টলি রাইট, সব এক্স্যাক্টলি রাইট স্যার। একটু খেয়াল করে এটা মুখ সহজে মনে রাখা যায় কিনা এটার জন্য বলতেছি স্যার, সহজে মনে রাখা যায় কিনা একটু বলেন স্যার। জি ভাইয়া সহজে মনে রাখা যায়, অগ্রিমগুলোর ব্যয়গুলো আলাদা করা হয়ে গেছে, এর জন্য দ্রুত আইডেন্টিফাই করতে হবে। এটা হচ্ছে দ্রুত আইডেন্টিফাই করার জন্য। আর একটা যে বিষয় মনে রাখতে পারি, যারা ক্লাসে আসো তারা উপকৃত হওয়া, এই বিষয়টা একটু খেয়াল করো। অগ্রিম ব্যয়ের সাথে সাথে আমি খেয়াল করে দেখেছি আরো কিছু জাবেদা আছে যেগুলোর জন্য ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস হয়। একটু খেয়াল করে দেখবা যে অবচয় যে রয়েছে, অবচয়ের সমন্বয় জাবেদাও কিন্তু ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস হয়, এটা খেয়াল রাখবা। অবচয়, অবচয়, অবলোপন একই কথা, অবচয়। তারপরে স্যার কুরিনের ক্ষেত্রেও দেখতে পারবেন, কুরিনের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস হয়, অবচয়, কুরিন। এরপরে আসছে স্যার মণিহারি বা সম্ভার, মণিহারি বা সম্ভার। এই তিনটা পয়েন্ট স্যার খেয়াল রাখবো, অবচয়, কুরিন, মণিহারি বা সম্ভার। এগুলারও সমন্বয় জাবেদা হচ্ছে ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। এগুলোরও সমন্বয় জাবেদা হচ্ছে ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। আমি কিন্তু স্যার একটা নরমাল জাবেদার কথা বলতেছি না, বলতেছি সমন্বয় জাবেদার কথা, যে ব্যয় বৃদ্ধি, সম্পদ হ্রাস। এবং জাবেদাগুলো আমি 1 থেকে 7 পর্যন্ত লিখাই দিছি, তারপর আপনাদেরকে শর্টকাট দেখাচ্ছি। আমি কিন্তু আগে শর্টকাট দেখাই নাই স্যার, আগে তোমাদেরকে বুঝাই দিছি যে অগ্রিম আয়কে কি বলা হয়। অগ্রিম আয়কে বলা হয় অনুপার্জিত আয়, এটা লিখে রাখতে পারি, অনুপার্জিত আয়, তাহলে মনে থাকবে সহজে। স্যার বকেয়া আয়কে কি বলি? বকেয়া আয়কে বলা হয় প্রাপ্য আয়। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোতে এই নামগুলো ছিল, প্রাপ্য আয় বা অনাদায়ী আয়। অর্থাৎ সেটাকে বোঝাচ্ছে যে আমাদের বকেয়া আয়। স্যার যাদের প্রয়োজন আছে লিখে নেই বা স্ক্রিনশট নিয়ে নেই দ্রুত, কারণ আমরা হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো সলভ করব। ভাইয়া অগ্রিম আয় অনুপার্জিত আয় কিভাবে হয়? অগ্রিম আয় মানেই তো অনুপার্জিত আয়, একটি দায়। অগ্রিম আয় মানেই তো অনুপার্জিত আয় স্যার। মানে আমরা আগে আগে টাকা নিছি, এখনো আয়টা আমাদেরকে উপার্জন হয় নাই, আগে আগে টাকা নিয়ে নিছি কিন্তু তাকে সেবা দেই নাই বা পণ্য বিক্রি করি নাই, এটাকেই তো বলে স্যার অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। স্যার আমি যেটা যেভাবে লিখেছি এটা এভাবে একটু মুখস্থ করার চেষ্টা করি যে অগ্রিম আয় মানে অনুপার্জিত আয়, যেটি হচ্ছে একটি দায়। এটা এভাবে মনে রাখার চেষ্টা করি। ভাইয়া বকেয়া ব্যয়ের আলাদা কোনো নাম নাই বাকিগুলোর যেরকম না, আছে? বকেয়া ব্যয়ের সাথে আমি আর কোনো জিনিস পাই নাই। হ্যাঁ, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি যাই লেখা থাকুক সবগুলোর একই সমন্বয়, সেটা হচ্ছে একটা দায়, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। মাথায় একদম একদম ইজিলি মনে থাকবে স্যার, ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, সহজে। আচ্ছা ভাইয়া। ক্লিয়ার কিনা এখন বিষয়টা? সহজে পুরো বিষয়টা উপস্থাপন করতে পারছি কিনা স্যার? জি ভাইয়া। জি ভাইয়া আচ্ছা, আমার এই ছকটা কাজে লাগবে, কারণ লেকচার শিটে যখন পড়তে যাবেন এই যে অনেকগুলা তথ্য লেখা, এগুলো পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বেটার হবে যে না, আমি যে জাবেদা সারটা লিখে দিছি সেই জাবেদাগুলো ভালো করে পড়া, এবং লেকচার শিটের এই জায়গাটা ভালো করে পড়তে পারেন। এখানে সুন্দর করে ওই জাবেদাগুলো দেওয়া রয়েছে, জাবেদা দিয়ে উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়েছে, এগুলো পড়তে পারেন, অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ সামির, কি রেইজ হ্যান্ড করেছো, কোনো কোশ্চেন করবা বলো? স্যার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে প্লিজ একটু সবাই যারা ক্লাসে আসি একটু রেসপন্স করেন যে এই না ভাইয়া কোশ্চেন নাই। আচ্ছা, একটু এই 3 নম্বর কোশ্চেনটা আগে একটু দেখেন সবাই। 3 নম্বর কোশ্চেনটা দেখেন, আমি অবচয়ের কোশ্চেনটা, এই যে সমন্বয়ের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু শেখাই দিতে যাচ্ছি। 3 নম্বরের কোশ্চেনটা
3 নম্বর কোশ্চেনটা স্যার কি লেখা রয়েছে? অবচয়ের সমন্বয় হলো কি হবে? অবচয়ের সমন্বয় করলে কি হবে? ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস। অবচয়, এটার জন্য আমি যে শর্টকাট বলছিলাম স্যার, যে অবচয়টা কিন্তু স্যার 1 নম্বরের সাথে মিল আছে, খেয়াল করে দেখেন অবচয়টা কিন্তু 1 নম্বরের সাথে মিল আছে। ব্যয় সি হবে। ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস। তাসনিয়া আলম কোশ্চেন রিজাইন করেছে কোশ্চেন করার জন্য, বলো একটা কোশ্চেন বলেন বলেন। যে বকেয়া নগদান স্যার আমি সমন্বয় জাবেদা বোঝাচ্ছি, এখানে কোনো প্রবলেম থাকলে একটু জানান আমাকে। আচ্ছা স্যার আমাকে 6 নম্বরে এখানে 6 নম্বর কোশ্চেনটা একটু সলভ করে দেন। 6 নম্বর কোশ্চেনটা একটু আলোচনা করেন। 6 নম্বর, অনুপার্জিত আয়ের সমন্বয় না করা হলে, স্যার একটু খেয়াল রাখতে হবে বিষয়টা। অনুপার্জিত আয় হচ্ছে স্যার একটা দায়, অগ্রিম আয়। 2 নম্বরটা খেয়াল করি, অনুপার্জিত আয় হচ্ছে একটি দায় অর্থাৎ অগ্রিম আয় যেটা বোঝাচ্ছে, অর্থাৎ এখানে সমন্বয় করলে হবে দায় হ্রাস আয় বৃদ্ধি। স্যার দায় হ্রাস আয় বৃদ্ধি, যে সমন্বয় করি নাই, যেহেতু আমরা সমন্বয় করি নাই, আমাদের বিষয়টা ঘটবে হচ্ছে আয় হ্রাস আয় কম আর দায় বেশি, এটা ঘটবে স্যার। এটা একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু আমরা সমন্বয় করলে আয় বৃদ্ধি দায় হ্রাস হবে, তাহলে সমন্বয় না করলে আয় হ্রাস দায় বেশি হবে। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন স্যার কোন পয়েন্টে আছে এই অ্যানসারটা। 6 নম্বরটা বলে অ্যানসার করেন, রেসপন্স করেন যে কয়জন আসেনি ক্লাসে। অ্যান্সার বি, দায় বেশি দেখাবে। এখানে অবশ্যই অ্যানসার হবে স্যার বি, দায় বেশি দেখাবে স্যার। ক্লিয়ার কিনা এই বিষয়টা? সমন্বয়ের যে প্রশ্নগুলো আছে ওগুলোই দেখাইতে চাচ্ছি আপনাদেরকে। সমন্বয় আর কিছু প্রশ্ন রয়েছে, সমন্বয় যাবে স্যার। এই যে 15 নম্বর কোশ্চেনটা, অবচয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে, একটু খেয়াল করবো, এখানে ইয়েলো কালার করে দিয়েছি। অবচয়ের জন্য সমন্বয় জাবেদা না করলে, স্যার অবচয়ের জন্য সমন্বয় জাবেদা করলে ব্যয় বৃদ্ধি পায় সম্পদ হ্রাস। তাহলে এখন ঘটবে হচ্ছে স্যার ব্যয় কম সম্পদ বেশি, কম সম্পদ বেশি। ব্যয় কম। ডি নাম্বারটা। এটা খুঁজতে হবে। ব্যয় কম দেখাবে। আমি কি এটা সহজে বোঝাইতে পারতেছি যে ওই যে অবচয় লেখা, তার মানে বৃদ্ধি সম্পদ হ্রাস, এটা তাহলে ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, এটাকে যদি না করি তাহলে ব্যয় হ্রাস সম্পদ বৃদ্ধি, এটা হয়ে যাবে স্যার। এইভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। আমি সমন্বয়ের কোশ্চেন গুলো সলভ করে দিই, অন্যান্য যে কোশ্চেন রয়েছে সেটা অবশ্যই আমরা সলভ, এখন না হলে সলভ ক্লাসে অবশ্যই সলভ করব। 19 নম্বর কোশ্চেনটা একটু 19 নম্বরটা সলভ করেই আপনাদেরকে আমি ছেড়ে দিব। 19 নম্বর করে আপনাদেরকে আমি ছেড়ে দিব যারা ক্লাসে আছেন। 19 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করেন। আর্থিক বছরের শেষে বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি বাদ পড়ে গেছে। স্যার বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি বাদ পড়ে গেছে। কোনটা বাদ পড়েছে? বকেয়া। বকেয়ার ক্ষেত্রে খেয়াল, বকেয়া বেতন মানে বকেয়া ব্যয়। বকেয়া ব্যয় মানে স্যার বকেয়া হলে তো দুটোই বৃদ্ধি, অর্থাৎ ব্যয় বৃদ্ধি দায়ও বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি। আর এখানে বলছে যে বকেয়া এই সমন্বয়টা বাদ পড়ে গেছে, তার মানে সমন্বয় আমরা করতে পারি নাই, সমন্বয়টা আমরা করতে পারি নাই। তাহলে স্যার কি ঘটছে এখানে? এখানে ব্যয়ও কম দেখাবে, ব্যয় হ্রাস, দায়ও কম দেখাবে। তাহলে স্যার দেখি একটু কোন অপশনে রয়েছে, একটু খেয়াল করেন। ব্যয়ও কম দেখাবে, স্যার এখানে আমরা খেয়াল করতে পারতেছি যে অপশন এ এবং অপশন সি ব্যয় কম দেখাবে এবং দায় কম দেখাবে। আচ্ছা স্যার তাহলে একটু খেয়াল করে দেখি, যদি ব্যয় কম দেখাবে দায় কম দেখাবে যদি থাকে, তাহলে আমরা একটু চিন্তা করি, ব্যয় কম দেখালে কি আয় বেশি দেখাবে না স্যার? ব্যয় কম দেখালে বেশি দেখাবে, আয় বেশি দেখাবে। আয় বেশি দেখালে সরকারকে ট্যাক্সও দিতে হবে, আয় বেশি দেখালে সরকারকে ট্যাক্সও বেশি দেখাবে। তার মানে অ্যানসার কি হবে স্যার? সবগুলো হবে। এগুলোই হবে স্যার অ্যানসার। অর্থাৎ আমরা যদি এখান থেকে চিন্তা করতে পারি শর্টকাটে, তাহলে খুব দ্রুত এই জিনিসগুলো ধরে ফেলা যাবে স্যার, খুব দ্রুত এই জিনিসগুলো আমরা ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। যেমন এখানে একটু রয়েছে একটা প্রশ্ন, অগ্রিম আয়ের সমন্বয় জাবেদা, অগ্রিম আয়ের সমন্বয় করলে কি ঘটবে? স্যার একটু সমন্বয়ের বিষয়গুলো কি খুব সহজে কিন্তু একটা ছকের মধ্যে হয়ে যাচ্ছে। একটি দায়, তার মানে কি বোঝাচ্ছে স্যার? দায় হ্রাস আয় বৃদ্ধি, দায় হ্রাস আয় বৃদ্ধি, এটা বোঝাচ্ছে খুব সহজেই। অগ্রিম আয় হচ্ছে দায়, অর্থাৎ দায় হ্রাস আয়
বৃদ্ধি। 22 নম্বরের অ্যান্সার কি হবে স্যার বলেন? এ এ এ নাম্বারটা হবে ভাইয়া। এই দায় হ্রাস ও আয় নাম্বারটা। দায় হ্রাস আয় বৃদ্ধি, কারণ অগ্রিম আয় হচ্ছে এই যে স্যার অগ্রিম আয় মানে অনুপার্জিত আয়, যেটা কি হয় স্যার আয় বৃদ্ধি দায় হ্রাস আয় বৃদ্ধি করে। আয় বৃদ্ধি দায় হ্রাস করে। এটা হবে আমাদের একদম এক্স্যাক্টলি এই ছকটা মনে রাখার চেষ্টা করবা সবাই, এই ছকটা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। যেমন 23 নম্বর কোশ্চেনটা অনেকেই বুঝতে পারে না, একটু খেয়াল করে দেখো, এটা শেষ করে দিই। কোন সমন্বয় এন্ট্রি ডেবিট দিক দ্বারা যদি সম্পদ বৃদ্ধি পায়, স্যার একটু খেয়াল করে দেখো কোন সমন্বয়ের ডেবিটের মধ্যে সম্পদ বৃদ্ধি পাইছে, এই যে লাস্টের আয় বৃদ্ধি লাস্টের যে একটা ডেবিটের দিয়ে যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে তার ক্রেডিটের দ্বারা আয় বৃদ্ধি পাবে, তাহলে তার ক্রেডিটের দ্বারা জি বৃদ্ধি পাবে। আর কোনটারই আয় বৃদ্ধি নাই স্যার ডেবিটে। স্যার একটাতেও কিন্তু সমন্বয়ের মধ্যে আমাদের স্যার এখানে এই সম্পদ বৃদ্ধি নাই, রয়েছে শুধুমাত্র ভাইয়া 23 নাম্বারটা আবার একটু বুঝাবেন? আচ্ছা 23 নাম্বারটি একটু কঠিন, এই জন্যই বলতেছি। বলছে কোন একটি সমন্বয় এন্ট্রির জন্য যদি ডেবিট দিক দ্বারা যদি সম্পদ বৃদ্ধি হয় তবে এর ক্রেডিট দিক দ্বারা কি হবে? স্যার এই যে একটু খেয়াল করে দেখেন, সম্পদ বৃদ্ধি কি 1 নম্বরে আছে? নাই। 2 নম্বরে আছে সম্পদ বৃদ্ধি? নাই। 3 নম্বরে সম্পদ নাই। 4 নম্বরে পাইছি আমরা সম্পদ বৃদ্ধি। 4 নম্বরে আমরা পেয়েছি সম্পদ বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি যদি ডেবিট দিয়ে যদি সম্পদ বৃদ্ধি হয় তাহলে ক্রেডিট দিয়ে কি হবে? ক্রেডিট দিয়ে আয় বৃদ্ধি হবে। আয় হিসাব বাড়বে। এখন বুঝছি কিনা যার কোশ্চেন ছিল? তাহলে বাকিটা সবগুলো অ্যান্সার চেষ্টা করো, সবগুলো একটু বাসায় প্র্যাকটিস করো ভালো করে। আমি চেষ্টা করেছি মোটামুটি যতটুকু না বুঝালেই নয় সবগুলো বুঝিয়েছি। এর পরবর্তীতে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো এই ছকের মধ্যে তোমরা একটু খেয়াল করবা পয়েন্টগুলো, তাহলে আশা করছি ইনশাআল্লাহ খুব সহজে এই বিষয়গুলো সলভ করতে পারবা। আর এর পরবর্তীতে আমি অফিসে কথা বলবো, যদি কোনো সলভ ক্লাসের প্রয়োজন হয় তাহলে আমরা সলভ ক্লাস দিব 4 নাম্বার, মানে এই লেকচারের পরের লেকচারটাতে আমরা সলভ ক্লাস দিব প্রয়োজন হয়। ঠিক আছে স্যার, আজকের মতো আল্লাহ হাফেজ এবং ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং ছকটা খুব আসসালামু আলাইকুম ভাইয়া। মনোযোগ সহকারে পড়ার জন্য বলতে আমাদেরকে। ভাইয়া রেকর্ডিংটা যদি পেতে চাই তাহলে কোথায় কন্টাক্ট করব? রেকর্ডিংটার জন্য আপনারা হচ্ছে কোচিং এর অফিসে ফোন দিবেন যে লেকচার 4 এর কোনো রেকর্ডিং আছে কিনা, এটা জিজ্ঞেস করবেন। ঠিক আছে স্যার? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আল্লাহ হাফেজ। জি ভাইয়া আল্লাহ। ভাইয়া কোশ্চেন আছে কোনো? জি ভাইয়া শুনেন, 4 নাম্বারে না আমি লিখছি জাস্ট বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি হ্রাস ওইটা লিখে নাই, কুরিন রাখা হলো। হ্যাঁ, অনাদায় দেনা ডেবিট, অনাদায় সঞ্চিতি ক্রেডিট। হ্যাঁ, কুরিন সঞ্চিতি রাখা হলো, এটা ছিল এটা আর কি, কুরিন সঞ্চিতি রাখা হলো। অনাদায়ী দেনা সঞ্চিতি রাখার জন্য অনাদায়ী দেনা ডেবিট মানে ব্যয় বৃদ্ধি, আর অনাদায়ী দেনা সঞ্চিতি ক্রেডিট এর মানে হচ্ছে সম্পদ হ্রাস। আচ্ছা ভাইয়া ঠিক আছে। কুরিন সঞ্চিতি রাখা হলো, মানে আমি লিখে ফেলেছি কুরিন রাখা হলো, কিন্তু বিষয়টা হচ্ছে কুরিন সঞ্চিতি রাখা হলো, একই কথা বোঝায় আর কি। কুরিন রাখা হলো, কুরিন সঞ্চিতি রাখা হলো, এটাকে বোঝায় স্যার। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া কংগ্রাচুলেশন। ভাই ওটা কি ছিল আপনি যেটা পোস্ট দিলেন? ও আচ্ছা তাকে সর্বপ্রথম আচ্ছা ওইটা একটা কোর্স ছিল, একটা কোর্সে পার্টিসিপেট করছি 1 বছর, 1 বছর লং টাইম, পুরা শুক্রবার শনিবার আর কি 2 দিন করে ক্লাস নিয়েছে, ক্লাস নিয়ে পরীক্ষা নিয়েছে, পাস করে গেছি, এটাই আর কি গেজেট আকারে প্রকাশ করেছে। এটাই ছিল বিষয়টা, আর তেমন কিছু না। এটা জাস্ট এমনি মূলত হচ্ছে গিয়ে আহামরি খুব বড় অর্জন না, এমনি জাস্ট একটা প্র্যাকটিস করেছি, এটা সম্পর্কিত একটু বিষয় ওরা করেছে। এটা পর হয়তো বা ভালো কাজে লাগবে, কাজে দিবে, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, দোয়া রেখো, ভালো করে ভালো থেকো, পড়াশোনা করো সবাই ভালো করে। ঠিক আছে স্যার।